দেখো স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে তো 8 নম্বর ক্লাসই হবে, তাই তো? মানে কটা ক্লাস হয়েছে কোয়ান্টামে, যে বেশি মানে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, এটা ফার্স্ট লেকচারটা হয়েছিল। 8টা হয়েছিল স্যার। 8টা হয়ে গিয়েছিল। 7টা। 7টা হয়েছে, 8 নম্বর হবে, তাই তো? ঠিকই আছে দাদা। আমি 8 নম্বরই লিখেছি। আচ্ছা, দেখো। আচ্ছা, আমরা হাইসেনবার্গ আনসার্টেনটি, আজকে আমরা কি আলোচনা করব? আমরা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা আগের দিনে ইন্ট্রোডিউস করেছিলাম। আজকে সেই হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল এই পার্টটাই অ্যাকচুয়ালি কন্টিনিউয়েশন হবে। হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের আরো বেশ কিছু কিছু কনসিকোয়েন্সেস আছে আর কি, সেই কনসিকোয়েন্সেস গুলো আলোচনা করার দরকার আছে। আমরা একটা কনসিকোয়েন্সেস আগের দিন আলোচনা করেছিলাম, যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না সেই পার্টিকুলার জায়গাটা, কিন্তু এটা বাদ দিয়েও আরো অনেকগুলো জায়গা আছে আর কি, সেই জায়গাগুলো নিয়ে একটু কথাবার্তা আমাদের বলতে হবে। তাহলে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কনসিকোয়েন্সেস অফ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, মানে এটা আজকে টপিকস টু বি ডিসকাসড। যেখানে তোমার যেটা হবে সেটা হচ্ছে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, আগের দিন ফার্স্ট পার্টটা হয়েছিল, আজকে হচ্ছে সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করব, যেখানে আমি আলোচনা করব সাম কনসিকোয়েন্সেস অফ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। আচ্ছা, তাহলে এই যে কনসিকোয়েন্সেস গুলো, সেই কনসিকোয়েন্সেস গুলোর মধ্যে একটা কনসিকোয়েন্সেস আমি অলরেডি আলোচনা করে দিয়েছি, সেটার এখানে আলোচনা করব না, বাকিগুলো দিয়ে আমাদের স্টার্ট হবে আর কি। তাহলে আমরা মানে we have already discussed we have already discussed হ্যাঁ, যে এই যে ইলেকট্রন ক্যানট স্টে ইলেকট্রন ক্যানট স্টে ইনসাইড দ্য নিউক্লিয়াস, এই যে পার্টিকুলার পার্টটা, এই পার্টটা আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি, ঠিক আছে? এবং সেখান থেকে বলেছিলাম ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না, কিন্তু প্রোটন বা নিউট্রন পারে, বা তোমার ইলেকট্রন নিউক্লিয়াসের মধ্যে থাকতে পারে না, কিন্তু ইলেকট্রন অ্যাটমের মধ্যে থাকতে পারে। এই যে কথাগুলো, সেগুলো আমি প্রবলেম হিসেবে দিয়ে দিয়েছিলাম, আশা করছি তোমরা সেটাকে করে নিয়েছো। আজকে যেগুলো আমরা আলোচনা করবো আর কি, তার মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে যে কনসেপ্ট অফ রেস্ট ইন কোয়ান্টাম মেকানিক্স। কোয়ান্টাম মেকানিক্সের রেস্টের ব্যাপারটা কি একটু ভালো করে তোমার বুঝতে হবে। রেস্ট মানে বাংলা যেটাকে তোমরা বিশ্রাম বলছো, সেই বিশ্রাম বা রেস্ট, সেটা কোয়ান্টাম পার্টিকেল বা একটা মাইক্রোস্কোপিক পার্টিকেল বা সাবঅ্যাটমিক পার্টিকেল, সে রেস্টে আছে, এই কথাটার মানেটা কি? দেখো, খুব ব্রিফলি যদি বলো তুমি, তাহলে রেস্ট এইটার মানে তুমি দুরকম করে ভাবতে পারো। দেখো, যে জিনিসটা রেস্টে আছে তার জন্যে ভেলোসিটি কি হবে? ভেলোসিটি ভিটা সার্টেনলি 0 হবে। ধরো বলা হলো শারমিনার শরীর খারাপ, ক্লাস করতে পারছে না, সে রেস্টে আছে। রেস্টে যদি থাকে, অবভিয়াসলি সে অ্যাবসলিউট রেস্টে যদি থাকে, তার ভেলোসিটিটা তোমার 0 হবে, সে নড়াচড়া করতে পারছে না। যে অ্যাবসলিউট রেস্টে আছে, হ্যাঁ, সে তার ভেলোসিটিটা 0 হয়ে যাবে। আর ভেলোসিটি যদি 0 হয়, তাহলে সেখান থেকে মোমেন্টাম কত হবে? মোমেন্টাম পিটা হচ্ছে 0। তাহলে এবারে কোনো একটা ডিরেকশন বরাবর কম্পোনেন্ট অফ মোমেন্টাম যদি তুমি দেখো,
তার মানে ধরো মানে মোমেন্টাম অ্যালং এক্স ডিরেকশন যদি তুমি দেখো এখান থেকে মোমেন্টাম অ্যালং এক্স ডিরেকশন মোমেন্টাম অ্যালং এক্স ডিরেকশন ডেল্টা এক্স সরি মোমেন্টাম অ্যালং এক্স ডিরেকশন পি এক্স হ্যাঁ মোমেন্টাম অ্যালং এক্স ডিরেকশন পি এক্স সেটা হচ্ছে জিরো মানে মোমেন্টাম যদি অ্যাবসলিউট জিরো হয় তাহলে যে কোনো একটা কম্পোনেন্ট হয় তার মোমেন্টামটা জিরো হবে তাহলে আনসার্টেনটির মোমেন্টামটা কত হচ্ছে আনসার্টেনটির মোমেন্টাম অ্যালং এক্স ডিরেকশন কোন একটা পার্টিকুলার ডিরেকশন বরাবর করছি ডেল্টা পি এক্স এটা দেখো এটা কি হবে পি এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পি এক্স অ্যাভারেজ তার স্কোয়ার রুট তো এই জিনিসটা কিন্তু তোমার জিরো হয়ে যাবে কারণ পি এক্স যদি জিরো হয় তাহলে অ্যাভারেজ করলেও জিরো হবে পি এক্স যদি জিরো হয় তার স্কোয়ার করলে জিরো হয় এবং তার অ্যাভারেজ করলেও জিরো হবে তোমার ডেল্টা পি এক্স যেটা সেটা বেসিক্যালি তোমার জিরো হয়ে গেল তাহলে আনসার্টেনটির মোমেন্টটা এক্স ডিরেকশন সেটা হচ্ছে জিরো আচ্ছা এবারে ফ্রম হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এটা তো গেটার ইকুয়াল টু এইচ কস বাই টু এবারে খেয়াল করো যে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গেটার ইকুয়াল টু এইচ কস বাই টু হয় তাহলে এখান থেকে দুটো জিনিস হচ্ছে এক হচ্ছে ডেল্টা পি এক্স যদি জিরো হয় তাহলে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ভায়োলেট করে যাচ্ছে মানে কখন না যখন ডেল্টা এক্সটা ফাইনাইট ডেল্টা পি এক্স তুমি তো জিরো বলে দিয়েছে এবার ডেল্টা এক্স যদি ফাইনাইট হয়ে যায় তো তার সঙ্গে ডেল্টা পি এক্স যখন তুমি গুণ করছো ওভারঅল জিনিসটা তোমার জিরো হয়ে যাচ্ছে সেটা কোনোভাবেই গেটার ইকুয়াল টু এইচ কস বাই টু হতে পারছে না বলে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ভায়োলেটেড হয়ে যাচ্ছে মানে এটা হচ্ছে কি যদি এমন হতো যে ইফ delta x is finite then it violates হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল কারণ ডেল্টা পি এক্স তুমি জিরো বুঝতেই পারছো অ্যাবসলিউট রেস্ট মানে ভেলোসিটি জিরো সেখান থেকে মোমেন্টাম জিরো মোমেন্টামের এক্স কম্পোনেন্টে জিরো আর এক্স কম্পোনেন্টের আনসার্টেনটি জিরো এবারে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালতে যে ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু তাহলে ডেল্টা এক্স যদি ফাইনাইট হয় তাহলে ইট ভায়োলেটস হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল হুইচ ইজ অ্যাবসার্ড যেটা হতে পারে না এইটা আচ্ছা এবারে কথাটা হচ্ছে কেউ ভাবতে পারে যে ডেল্টা এক্স ফাইনাইট তো নাও হতে পারে ধরো একটা ফ্রি পার্টিকেল তুমি কনসিডার করছো ফ্রি পার্টিকেলটা তো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যেদিকে খুশি যেতে পারে মানে তোমার সেটার যে আনসার্টেনটি ইন পজিশন ডেল্টা এক্স সেটা ইনফিনিটিও হতে পারে তাই কথা হচ্ছে যে যদি ইফ হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল হ্যাজ টু বি স্যাটিসফাইড যদি হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল স্যাটিসফাইড হতে হয় then delta x has to be ইনফিনিটি কারণ ডেল্টা পি এক্সটা জিরো তুমি যে পার্টিকেলটা অ্যাবসলিউট রেস্টে আছে তার জন্য ডেল্টা পি এক্সটা জিরো তা ডেল্টা পি এক্স জিরো হওয়া সত্ত্বেও এই গুণফলটা এইচ কস বাই টু এর থেকে বেশি তখনই হতে পারবে যখন ডেল্টা এক্সটা ইনফিনিটি সেটাই কাজ বলা হচ্ছে যে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল হ্যাজ টু বি স্যাটিসফাইড যদি স্যাটিসফাইড হতে হয় তখন কি হতে হবে দেন ডেল্টা এক্স হ্যাজ টু বি ইনফিনিটি আচ্ছা দিস ইজ এগেন absurd for a particle which is at rest যে পার্টিকেলটা রেস্টে আছে হ্যাঁ তার জন্য ডেল্টা এক্সটা ইনফিনিটি হওয়া এটাও কিন্তু একই রকম ভাবে অ্যাবসার্ড মানে কেন দেখো কেন অ্যাবসার্ড বলছি যে তুমি ধরো মানে আমি বললো কেউ একজন অসুস্থ সে পা ভেঙেছে সে বাড়িতে রেস্টে আছে তাকে আমি ঠিক আছে ফল টল নিয়ে তাকে আমি বাড়িতে দেখতে গেলাম বাড়ি থেকে তার মাকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো এই সার্বিনা আছে বলে না ও তো বন্ধুদের সাথে মাঠে বেড়াতে গেছে মাঠে গেলাম আরো সব কিছু লোকজন খেলাধুলা করছে আমি বললাম সার্বিনা আছে বলে না ও তো ওর বন্ধুর সাথে হচ্ছে সিনেমা দেখতে গেল আচ্ছা সিনেমা হলের গেটে আমি দাঁড়িয়ে আছি সিনেমা ভাঙলো দেখলাম কেউ বেরোলো না তার বন্ধুকে কিন্তু দেখতে পেলাম আমি বললাম যে হ্যাঁ গো সার্বিনাকে দেখেছো
না, ও তো বাস ধরে অর্গানিক টিউশন পড়তে গেল, মানে তাকে আমি খুঁজেই পাচ্ছি না, মানে তার মানে সে কমপ্লিটলি আনসার্টেন হয়ে পড়েছে। এবারে বলো তো, যে সকাল রেস্টে আছে, অ্যাবসলিউট রেস্টে আছে, তার পক্ষে কি সে তো মানে অ্যাবসলিউট রেস্টে থাকলে সার্টেনলি সে একটা পার্টিকুলার জায়গায় থাকবে। হ্যাঁ, পার্টিকুলার জায়গায় গেলে তাকে আমি খুঁজে পাবো, সেটা তার হসপিটাল তার জায়গা হতে পারে, বাড়ি তার জায়গা হতে পারে, কিন্তু তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, সে গেছো দাদার মতো, সুকুমার রায়ের গেছো দাদার মতো। তারপরে বুঝতেই পারছো, যে পার্টিকেলটা অ্যাবসলিউট রেস্টে আছে তার জন্য আনসার্টেনটি পজিশন ইনফিনিটি হয়ে যাবে, এটা কোনোভাবেই হতে পারে না। ঠিক আছে, তারপরে দেখো দুটোই অ্যাবসার্ট হয়ে গেল। তার মানে কি বোঝা গেল? দিস ইমপ্লাইজ দ্যাট ডিউ টু হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপল নাথিং ক্যান বি অ্যাট absolute rest. This implies that due to Heisenberg uncertainty principle, nothing can be at absolute rest. ঠিক আছে, এটা বুঝতে পারলে যে আনসার্টেনটি প্রিন্সিপাল আছে বলে যে কোনো কিছু অ্যাবসলিউট রেস্টে থাকতে পারবে না। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইটাকে তুমি অল্টারনেটিভলি আর এক রকম করেও ভাবতে পারো। অল্টারনেটিভলি দেখো, অল্টারনেটিভলি অ্যাবসলিউট রেস্ট মানে কি? এক্ষেত্রে এক্ষেত্রে রেস্ট মানে এখানে অ্যাবসলিউট রেস্টের কথাই বলা হচ্ছে। আচ্ছা, যে অ্যাবসলিউট রেস্টে আছে, ধরো লেটস সে এমন হলো কারো একজনের হয়তো হঠাৎ করে পালস রেটটা প্রচন্ড কমে গেছে। ঠিক আছে, মানে হার্টে ব্লকেজ বা কিছু ইত্যাদি আছে বলে পালস রেটটা প্রচন্ড কমে গেছে। ডাক্তার তখন বলে তুমি একদম অ্যাবসলিউটলি রেস্টে থাকবে। রেস্টে থাকবে মানে একদম শুয়ে থাকবে, নড়াচড়া করবে না, সেটা তোমার পক্ষে ক্ষতিকারক হবে, তোমাকে পেস মেকার লাগাতে হবে। তাহলে তুমি দৌড়টা ফেনাটানা করতে হবে, তোকে একদম শুয়ে থাকতে হচ্ছে। তো যখন শুয়ে থাকতে হচ্ছে একটা পার্টিকুলার জায়গাতে, তাহলে অ্যাবসলিউট রেস্ট মানে তুমি অন্যভাবেও ভাবতে পারো যে আনসার্টেনটি ইন পজিশন, যেটা ডেল্টা এক্সটা হচ্ছে জিরো হওয়া, মানে যে জিনিসটা অ্যাবসলিউট রেস্টে থাকে তাকে একটা পার্টিকুলার জায়গাতে দেখতে পাওয়া যাবে, পার্টিকুলার জায়গাতে সে দেখতে পাওয়া যাবে, তার পজিশনটা সার্টেন হয়ে যাচ্ছে, অর্থাৎ আনসার্টেন পজিশন ডেল্টা এক্সটা ইকুয়াল টু জিরো হতে হবে। আচ্ছা, এবারে ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপল ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু। কথা হচ্ছে, যদি এমন হয় যে ইফ ডেল্টা পি এক্স ইজ ফাইনাইট, then it violates Heisenberg uncertainty principle. This is absurd, এটা হতে পারে না। হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল হচ্ছে তার উপরই কোয়ান্টাম মেকানিক্স দাঁড়িয়ে আছে, ওটা অ্যাবসলিউটলি কারেক্ট তোমাকে সবসময় ধরে নিতে হবে। যেমন ক্লাসিক্যাল মেকানিক্স, ক্লাসিক্যাল এতে থার্মোডাইনামিক্সে যে লজ অফ যে মানে ফার্স্ট ল সেকেন্ড লজ অফ থার্মোডাইনামিক্স যেগুলো, সেগুলো অ্যাবসলিউটলি কারেক্ট, এর কখনো কোনো ভায়োলেশন হতে পারে না। ঠিক একই রকম ভাবে কোয়ান্টাম মেকানিক্সের আনসার্টেনটি প্রিন্সিপালটা অ্যাবসলিউটলি কারেক্ট, এটাকে ধরে নিয়েই তোমার সমস্ত ডিসকাশন। তাহলে দেখো, ডেল্টা ডেল্টা পি এর গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টু, কিন্তু ডেল্টা পি যদি কোনো কারণে ফাইনাইট হয়ে যায়, দেন ইট ভায়োলেটস হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। ঠিক আছে, এটা। আচ্ছা, এবারে যদি সেটা না হয়, তাহলে ইফ Heisenberg uncertainty principle has to be satisfied even if delta x equal to 0, then কি হবে? ডেল্টা পি এক্সটা টেন্স টু ইনফিনিটি হতে হবে। তো ডেল্টা এক্সটা যদি 0 হয়ে যায়, তাহলে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল তবুও বেঁচে যেতে পারে যদি ডেল্টা পি এক্সটা টেন্স টু ইনফিনিটি হয়। আচ্ছা, ডেল্টা পি এক্স যদি টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে পি এক্সটাও টেন্স টু ইনফিনিটি হতে হবে। মানে কোনো কিছুর আনসার্টেনটিটা যদি ইনফিনিটি হয়, তাহলে সেই কোয়ান্টিটিটা অবশ্যই ইনফিনিটি হতে হবে। আমি এখন মজা করে বলি, ধরো আমি তোমাকে আমার একটা মানি ব্যাগটা তোমাকে ধরতে দিয়েছি, শারমিনাকেই ধরতে দিই, শারমিনার নামটাই বেশি মনে চলে আসছে, ওকে মানি ব্যাগটাকে ধরতে দিয়েছি, আর একটুখানি তোর কাছে রাখতো, আমি একটুখানি একটু ঘুরে আসছি। আর ফিরে এসে মানি ব্যাগটা আমি দিলাম, মানি ব্যাগটা আমি খুললাম, খুলে গিয়ে আমি বললাম যে তুই আমার 3 কোটি টাকা ঝেপে দিলি।
আমার 3 কোটি টাকা হিসেব মিলছে না, 3 কোটি টাকা আনসার্টেন হয়ে পড়েছে। আমি বলছি আমার 3 কোটি টাকা ঝেপে দিলি, বাকি সব সৌমিলি টৌমিলি যে আছে ওরা কি করবে, ওরা হাসবে। কেন হাসবে? কেন ওরা বলবে কি, দূর মশাই, আর আমরা কত টাকার নোট, এখন তো 1000 টাকার নোট 2000 টাকার নোটও নেই, ম্যাক্সিমাম তো 500 টাকার নোট। তা 500 টাকার নোট হলে 3 কোটি টাকা এই মানি ব্যাগের মধ্যে ঢোকে? আপনি গাঁজা খেয়েছেন নাকি বাজে কথা বলার জায়গা পাচ্ছেন না? কিন্তু আমি যদি বলি কি তুই আমার 300 টাকা ঝেপে দিলি, ব্যাপারটা ঠিক আছে, শারমিনাকে যারা চেনে খুব সৎ মেয়ে তার জন্য ঠিক আছে, ব্যাপারটা মানবে না আলাদা কথা, কিন্তু আবার উল্টো দিকে আমিও মিথ্যা কথা বলতে পারি না, এটা যদি তুই বিশ্বাস করিস তাহলে 300 টাকা হ্যাঁ নিতেও পারে, কারণ হ্যাঁ যা মানি ব্যাগের চেয়ার তাতে তো 1-2 হাজার টাকা থাকতেই পারে, তার মধ্যে থেকে 300 টাকা সত্যি ঝেপে দিতেও পারে, বলা যায় না তো। মানুষের মন হয়তো ফুচকা খেতে খুব ইচ্ছা করেছে, বন্ধুদেরকে নিয়ে 300 টাকা হয়তো চলেই গেছে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে যে যত টাকার হিসেব মিলছে না, টাকাটা তো সার্টেনলি তার থেকে বেশি হতে হবে, তাই না? তাহলে যখন ডেল্টা পিএক্সটা টেন্স টু ইনফিনিটি বলছে, তাহলে পিএক্সটা টেন্স টু ইনফিনিটি হতেই হবে। আচ্ছা, এবারে তুমি দেখো যে এক্স কম্পোনেন্টের মোমেন্টাম সেটা যদি টেন্স টু ইনফিনিটি হয়, তাহলে মোমেন্টামটা পিটা সার্টেনলি টেন্স টু ইনফিনিটি হতে হবে, আর পিটা যদি টেন্স টু ইনফিনিটি হয় তাহলে ভিটা টেন্স টু ইনফিনিটি হতে হবে। এটা তার মানে ডেল্টা এক্স জিরো হওয়া সত্ত্বেও হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল বেঁচে যাবে যদি ভেলোসিটিটা টেন্স টু ইনফিনিটি। আচ্ছা, দিস ইজ অ্যাবসার্ড for a particle which is at rest। যে পার্টিকেলটা রেস্টে আছে তার জন্য এটা আবার অ্যাবসার্ড। একটা পার্টিকেল রেস্টে আছে, আমি তাকে বাড়িতে দেখতে গেলাম ফলটন নিয়ে, দেখা গেল সে ইনফাইনাইট ভেলোসিটিতে দৌড়ে যাচ্ছে। একটা যে পার্টিকেলটা রেস্ট থাকে তার জন্য কি এটা হতে পারে? হতে পারে না। তাহলে সেখান থেকে আমি বলে দিতে পারছি যে দিস এগেন implies that due to Heisenberg uncertainty principle, nothing can be at absolute rest। কোনো কিছু তোমার অ্যাবসলিউট রেস্টে থাকতে পারবে না। তাই পরীক্ষা যদি পড়ে তুমি যে কোনো একটা অ্যাপ্রোচে লিখলেই তোমার চলবে, যে অ্যাবসলিউট রেস্ট মানে ভেলোসিটি জিরো হওয়া, অথবা অ্যাবসলিউট রেস্ট মানে হচ্ছে আনসার্টেনিটির পজিশনটা জিরো হওয়া। তাহলে সেখান থেকে তুমি জাস্ট দেখাতে পারছো যে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে বলে কোনো কিছুই সকল অ্যাবসলিউট রেস্টে থাকতে পারে। ঠিক আছে, বোঝা গেল? ওকে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আচ্ছা, নেক্সট হচ্ছে তোমার সকালে একটা কনসেপ্ট অফ ট্র্যাজেক্টরি। নেক্সট আমরা দেখবো যে মানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের জন্য সকল সেইভাবে কোনো ট্র্যাজেক্টরি থাকে না, মানে ফেজ বেস ট্র্যাজেক্টরি। কনসেপ্ট অফ ফেজ বেস ট্র্যাজেক্টরি। আচ্ছা, ফেজ বেস ট্র্যাজেক্টরিটা হচ্ছে তুমি একটা স্পেস কনসিডার করছো যেখানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস বরাবর তুমি পজিশন এবং তার ক্যানোনিক্যাল মোমেন্টামটাকে রিপ্রেজেন্ট করবে। মানে এমনি ট্র্যাজেক্টরির ক্ষেত্রে কি হয়, সবটাই হচ্ছে স্পেসে। তো 2 ডাইমেনশন একটা ট্র্যাজেক্টরি যখন তুমি করছো, সেটা হচ্ছে এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন ইত্যাদি করে তুমি একটা ছবি আঁকছো। যেখানে তা করছি না, একটা ডিরেকশন বরাবর পজিশন, অন্য ডিরেকশন বরাবর তার ক্যানোনিক্যাল মোমেন্টামটাকে আমি এক্সপ্রেস করবো। তাহলে ফেজ বেস ট্র্যাজেক্টরিটা হচ্ছে যে ফেজ বেস is a hypothetical space where independent axes are represented by space, মানে phase space is a hypothetical space where independent axes are represented by position and its canonical
মোমেন্টাম। ধরো আমি বললাম যে ফর এ সিঙ্গেল পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন, কোনো একটা পার্টিকেল সিঙ্গেল পার্টিকেল যে ওয়ান ডাইমেনশনে মুভ করে, হ্যাঁ, পার্টিকেল ওয়ান ডাইমেনশন, দ্যাট ইজ ওয়ান পজিশন কোঅর্ডিনেট, ওয়ান পজিশন কোঅর্ডিনেট যেটা হচ্ছে তোমার এক্স, আর ওয়ান মোমেন্টাম কোঅর্ডিনেট যেটা হচ্ছে তোমার পিএক্স। ঠিক আছে, তো এই বরাবর তুমি এক্স প্লট করছো, এই বরাবর পিএক্স প্লট করছো। এমনি টু ডাইমেনশনে কি হয়, টু ডাইমেনশনে একদিকে এক্স একদিকে ওয়াই যখন তুমি প্লট করো সেটাকে ইউক্লিডিয়ান স্পেস বলে। আর এটা হচ্ছে ফেজ স্পেস, যে ফেজ স্পেসে একটা ডিরেকশন পজিশন এবং আরেকটা ডিরেকশন বা ক্যানোনিক্যাল মোমেন্টামটাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তো দ্যাট ইজ ওয়ান পজিশন কোঅর্ডিনেট অ্যান্ড ওয়ান মোমেন্টাম কোঅর্ডিনেট, অ্যান্ড দ্য ফেজ স্পেস ইজ টু ডাইমেনশনাল। তাহলে সিঙ্গেল পার্টিকেল যেটা ওয়ান ডাইমেনশনে মুভ করে তার জন্য ফেজ স্পেসটা কিন্তু টু ডাইমেনশনাল হবে। ঠিক একই রকমভাবে ধরো একটা পার্টিকেল যে টু ডাইমেনশনে মুভ করে তার দুটো পজিশন কোঅর্ডিনেট থাকবে, দুটো মোমেন্টাম কোঅর্ডিনেট থাকবে, তাহলে ফেজ স্পেস ফোর ডাইমেনশনাল হবে। বা একটা পার্টিকেল যে থ্রি ডাইমেনশনে মুভ করে তার তিনটে পজিশন কোঅর্ডিনেট থাকবে এক্স ওয়াই জেড, আর তিনটে মোমেন্টাম কোঅর্ডিনেট থাকবে পি এক্স পি ওয়াই পি জেড, তাহলে ফেজ স্পেসটা তোমার সিক্স ডাইমেনশনাল হবে, যাকে বলা হবে মিউ স্পেস। আবার যদি একটা এন পার্টিকেল থাকে তার থ্রি এনটা পজিশন কোঅর্ডিনেট থাকবে, থ্রি এনটা মোমেন্টাম কোঅর্ডিনেট থাকবে, তখন ফেজ স্পেসটা বলা হবে গামা স্পেস। এইসব নাম টাম আছে, ওগুলো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স যখন আমরা পড়বো পরের সেমিস্টারে ওটা নিয়ে তখন ডিটেল কথাবার্তা হবে। তাহলে যেটা হচ্ছে যে একটা এক্স একটা হচ্ছে পিএক্স। ঠিক আছে, আর এবারে দেখো তোমার যখন একটা ক্লাসিক্যাল পার্টিকেল তুমি কনসিডার করবে, হ্যাঁ, ধরো পরে ক্লাসিক্যাল পার্টিকেল পার্টিকেল দেয়ার ইজ নো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তার মানে পজিশন মোমেন্টাম দুটোকে তুমি সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি ফিজিক্যাল মাপতে পারবে। ধরো কোনো একটা পার্টিকুলার টাইমে এই পার্টিকুলার পয়েন্টটা দিয়ে তুমি এখানে পজিশন এবং মোমেন্টামের একটা ফিক্সড ভ্যালু আছে, অন্য একটা পার্টিকুলার টাইমে এখানে, আরেকটা পার্টিকুলার টাইমে এখানে, আরেকটা পার্টিকুলার টাইমে এখানে, আরেকটা পার্টিকুলার টাইমে এখানে, আরেকটা পার্টিকুলার টাইমে এখানে। তার মানে যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে তার পজিশন মোমেন্টাম দুটোকে তুমি সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি ফিজিক্যাল মাপতে পারছো। এই পয়েন্টটা মানে হচ্ছে দেখো এর একটা ফিক্সড পজিশন আছে, ফিক্সড মোমেন্টাম আছে, এই পয়েন্টটার মানে দেখো তার একটা ফিক্সড পজিশন আছে, একটা ফিক্সড মোমেন্টাম আছে। তারপরে ক্লাসিক্যাল পার্টিকেল দেয়ার ইজ নো হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। সেই জন্যে ফেজ স্পেস trajectory is sharp and well defined। মানে ধরো তুমি এই যে ফেজ মানে ফেজ স্পেসের যে পয়েন্টটা, সেই পয়েন্টটা একদম এই রকম ভাবে মুভ করছে এবং দেখো এইভাবে একদম সুন্দর, এই এটা হচ্ছে ফেজ স্পেস ট্র্যাজেক্টরি। মানে ফেজ স্পেসের পয়েন্টটাকে বলা হয় ফেজ পয়েন্ট, সেই ফেজ পয়েন্ট লোকাসটাকে বলা হবে ফেজ স্পেস ট্র্যাজেক্টরি। এমনিতে ইউক্লিডিয়ান স্পেসে তুমি একটা ঢিল ধরো ছুঁড়ে দিলে, সে ঢিলটা এই বরাবর গেল, সেটাকে যেমন ট্র্যাজেক্টরি বলে না, সেটা নর্মাল ট্র্যাজেক্টরি। আর ফেজ স্পেস ট্র্যাজেক্টরি মানে ফেজ স্পেসে এই যে কোনো একটা পার্টিকুলার পয়েন্ট তার যে সঞ্চারপথ বা তার যে লোকাসটা সেটা ক্ষেত্রে ফেজ পয়েন্ট, এবং তার একটা মানে ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে একটা ওয়েল ডিফাইন্ড ফেজ স্পেস ট্র্যাজেক্টরি আছে। এটা কিন্তু এটা ইম্পর্টেন্ট যে বাট ফর কোয়ান্টাম পার্টিকেল there is হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। সেখানে কি হচ্ছে যে পজিশন অ্যান্ড মোমেন্টাম cannot be represented, position and momentum cannot be represented simultaneously with arbitrary precision। তার জন্য কি হবে, যেটা হবে যে ফেজ পয়েন্ট is replaced by phase point is replaced by an
area element of dimension greater equal to h cross। মানে ব্যাপারটা কিরকম হচ্ছে যে যে এখন কি হচ্ছে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল যেটা ডেল্টা এক্স ডেল্টা পি এক্স, এটা তো গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু, এটা তো গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু। তো তাহলে তুমি খেয়াল করে দেখো, এই যে আমি যখন ফেজ বেসটাকে কনসিডার করছি, এই বরাবর এক্স প্লট করছো, এই বরাবর তো তুমি পি এক্স প্লট করছো, তাহলে এই যে পার্টিকুলার পয়েন্টটা আমি বলছিলাম, যে পয়েন্টের নাকি একটা ফিক্সড পজিশন, এই যে এখানে একটা ফিক্সড পজিশন আছে আর একটা ফিক্সড মোমেন্টাম আছে, এখন তা তো হতে পারবে না। তার বদলে কি হবে, এইটা একটা এরিয়া এলিমেন্ট দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। যে এরিয়াটা দেখ এখানে, এই এক্সটা হচ্ছে অ্যাকচুয়ালি তার উইথটা হচ্ছে ডেল্টা এক্স হতে পারে, আর পি এক্সটা সেটা হচ্ছে তোমার ডেল্টা পি এক্স। মানে পজিশনটা ফিক্স নয়, পজিশনে একটা আনসার্টেনিটি আছে যেখানে ডেল্টা এক্স, মোমেন্টামটা ফিক্স নয়, মোমেন্টামের একটা আনসার্টেনিটি আছে ডেল্টা পি এক্স। এটা এবারে এমন হতে পারে যে ধরো অন্য একটা ইনস্ট্যান্টে হয়তো দেখা গেল যে তোমার পজিশনটা একটু শার্প তুমি করলে, একটা ছোট জায়গার মধ্যে করলে, কিন্তু মোমেন্টামটা তখন অনেক বেশি, মোমেন্টামের আনসার্টেনিটি অনেক বেশি হয়ে যেতে হবে, যাতে করে ডেল্টা এক্স ডেল্টা পি এক্সটা কোনোভাবেই তো তুমি এইচ ক্রস বাই টু এর থেকে নিচে নামাতে পারছো না। আর অন্য একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে হয়তো মোমেন্টামটা আনসার্টেনিটি কম করে ফেললে তখন পজিশনের আনসার্টেনিটিটা অনেকটা বেশি হয়ে গেল। তার মানে এটা দাঁড়াচ্ছে যে এই যে যেটা একটা করে পয়েন্ট হওয়া উচিত ছিল, এখন এক একটা পয়েন্ট কিন্তু এক একটা এরিয়া এলিমেন্ট হয়ে যাচ্ছে, এই একটা এরিয়া এলিমেন্ট, একটা এরিয়া এলিমেন্ট হয়ে যাচ্ছে। তার মানে খেয়াল করে দেখো যে এই যে পার্টিকেলটা, যার একটা আগে ছিল এই রকম করে একটা ওয়েল ডিফাইন্ড ফেজ বেস ট্র্যাজেক্টরি ছিল, এখন আর পয়েন্ট বলে কিছু এক্সিস্ট করছে না। তার বদলে কি হচ্ছে, একটা ওয়েভের মতো যাচ্ছে, সেটা ওয়েভের মতো যাচ্ছে, এবং সেটা হচ্ছে কি দেখো একটা এই যে একটা বড় জায়গা জুড়ে সেটা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, এটা এরকম মানে, তার মানে তুমি দেখো মানে এখন একটা পার্টিকেল, তার বদলে তুমি একটা একটা বেশ ছোট্ট ঢিল তুমি ছুঁড়ছো, তার যেমন ওয়েল ডিফাইন্ড ট্র্যাজেক্টরি আছে, তার বদলে একটা ভলিউম এলিমেন্ট বা এরিয়া এলিমেন্ট, একটা ধরো খড়ের আঁটি, তাকে যদি তুমি ছুঁড়ে দাও, বা একটা কাপড়কে যদি তুমি ছুঁড়ে দাও, তাহলে সে কি একটা পার্টিকুলার পয়েন্ট বরাবর যাবে, তার বদলে কি আছে একটা বড় এরিয়া জুড়ে যাবে। তাহলে তার জন্য কি হচ্ছে দেখো, এই যে সকল যে ট্র্যাজেক্টরিটা আগের ক্ষেত্রে খুব সুন্দর শার্প ছিল, যে কোনো একটা মুহূর্তে তার একটা পার্টিকুলার পজিশন পার্টিকুলার মোমেন্টাম আছে, অন্য একটা ইনস্ট্যান্টে তার একটা পার্টিকুলার পজিশন পার্টিকুলার মোমেন্টাম আছে। কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে, এক্ষেত্রে কিন্তু দেখো তোমার যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে পজিশন এবং মোমেন্টাম একটা আনসার্টেনিটি আছে, অর্থাৎ এক্সাক্ট পজিশন এক্সাক্ট মোমেন্টাম তুমি পাচ্ছ না, তার বদলে ডেল্টা ডেল্টা পি একটা কিন্তু একটা ওই এইচ ক্রস বাই টু তার মধ্যে তোমার থাকবে। তার মানে কি দাঁড়াচ্ছে যে ফর কোয়ান্টাম পার্টিকেল, there is no well defined phase space trajectory. There is no well defined phase space trajectory. Yeah? For quantum particle, there is no well defined phase space trajectory. ঠিক আছে, কোয়ান্টাম পার্টিকেলের জন্য কোনো ওয়েল ডিফাইন্ড ফেজ স্পেস ট্র্যাজেক্টরি নেই। ঠিক আছে, বোঝাতে পারলাম? বুঝতে পেরেছো এটা? হ্যাঁ স্যার। কোয়ান্টাম পার্টিকেলের সাথে কোনো ওয়েল ডিফাইন্ড ফেজ স্পেস ট্র্যাজেক্টরি নেই, এটা আর একটা কনসিকুয়েন্স। তাহলে নেক্সট চলে আসো। নেক্সট হচ্ছে তোমার কনসেপ্ট অফ জিরো পয়েন্ট এনার্জি। আচ্ছা, জিরো পয়েন্ট এনার্জি, আচ্ছা জিরো পয়েন্ট এনার্জি কথাটার মানেটা হচ্ছে তোমার মিনিমাম পসিবল এনার্জি হুইচ এ পার্টিকুলার পার্টিকেল ক্যান হ্যাভ বা পার্টিকুলার মোশন ক্যান হ্যাভ, সেটা হচ্ছে জিরো পয়েন্ট এনার্জি। তাহলে জিরো পয়েন্ট এনার্জিটা হচ্ছে যে দিস ইজ দ্য, বা জিরো পয়েন্ট এনার্জি is defined as the minimum possible energy which a
particular kind of motion can have. And 0 point energy is defined as the minimum possible energy which a particular kind of motion can have. ঠিক আছে এটা। আচ্ছা এবারে তুমি দেখবে যে এ, অনেক মোশনের ক্ষেত্রে, সব মোশনের ক্ষেত্রে নয়, অনেক মোশনের ক্ষেত্রে তোমার এই যে মিনিমাম পসিবল এনার্জিটা সেটা একটু নন জিরো হয়ে যায়, কারণ সেটা জিরো হয়ে গেলে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা ভায়োলেটেড হয়ে যায়। ঠিক আছে, এরকম অনেক তুমি সিস্টেম পাবে যার ক্ষেত্রে, মানে সব সিস্টেমের ক্ষেত্রে কিন্তু নয়, আমি আবার বলছি প্রত্যেকটা সিস্টেমের ক্ষেত্রেই যে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে তুমি দেখাতে পারবে যে মিনিমাম পসিবল এনার্জি বা 0 পয়েন্ট এনার্জিটা জিরো হয়েছে, সেরকম নয়। অনেক সিস্টেম আছে, যেমন পার্টিকেল রোটেটিং এর রিং সিস্টেম পাবে, রিজিড রোটার সিস্টেম পাবে, এই ধরনের সিস্টেমের ক্ষেত্রে, বা একদম ফ্রি পার্টিকেল প্রবলেম পাবে, হ্যাঁ, যেটা একদম মানে কোনো সেখানে পোটেনশিয়ালটা জিরো এভরিহোয়ার, সেই ধরনের প্রবলেমের ক্ষেত্রে মিনিমাম পসিবল এনার্জি বা 0 পয়েন্ট এনার্জিটা জিরো হয়। কিন্তু পার্টিকুলারলি কোনো বাউন্ড পার্টিকেলের ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে 0 পয়েন্ট এনার্জিটা কিন্তু নন জিরো হয়ে যায়। মানে বেসিক্যালি যেটা ইম্পর্টেন্ট, যে যদি ক্লাসিক্যাল পার্টিকেল নাও, ফর ক্লাসিক্যাল পার্টিকেল 0 পয়েন্ট এনার্জি এটা কিন্তু জিরো, বাট ডিউ টু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, জিরো পয়েন্ট এনার্জি ফর but due to Heisenberg uncertainty principle, 0 point energy for many quantum particle is non-zero. মানে আমি সবার ক্ষেত্রে না, এরকম লোক এরকম হঠাৎ করে বলে দেয় যে 0 পয়েন্ট এনার্জি নন জিরো হয় কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে, সেটা কিন্তু সর্বোচ্চ নয়। আমি কতগুলো প্রবলেম করলেই তুমি বুঝতে পারবে অনেক সিস্টেম কিন্তু আছে যেক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জিটা তোমার জিরো হচ্ছে ইভেন ইফ দ্য পার্টিকেল ইজ কোয়ান্টাম পার্টিকেল। ঠিক আছে, আর আমরা সেটা এবার দেখতে চাইছি। ধরো প্রথমে আমরা একটা মানে তোমার পার্টিকেল ইন এ বক্স প্রবলেমটাকে দেখতে চাইছি আর কি। ধরো আমি কনসিডার করছি যে পিআইএবি প্রবলেম বা পিআইএবি সিস্টেম। পিআইবি সিস্টেম মানে পার্টিকেল ইন এ বক্স সিস্টেম, মানে এটা হচ্ছে পার্টিকেল ইন এ বক্স, মানে পিআইবির ফুল ফর্ম হচ্ছে পার্টিকেল ইন এ বক্স সিস্টেম। আচ্ছা অ্যাকচুয়ালি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে এ ফ্রি পার্টিকেল of mass m confined in a 1D box of length ধরে নাও L, a free particle of mass m confined in a one dimensional box of length L। মানে ব্যাপারটা কিরকম? ধরো তুমি একটা এইটা ধরো তোমার এক্স ডিরেকশন, দুদিকে দুটো দেওয়াল আছে, এক্স ইকুয়াল টু জিরোতে একটা দেওয়াল আছে, এক্স ইকুয়াল টু এল একটা দেওয়াল আছে। এই জিরো থেকে এল এর মধ্যে যে পার্টিকেলটা আছে, এখানে ধরো একটা পার্টিকেল আছে যার মাসটা হচ্ছে ধরে নাও তোমার এম, এর মধ্যে একটা পার্টিকেল আছে তার মাসটা ধরে নাও তোমার এম, এটা। আচ্ছা এবার বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জিটা জিরো, আর বক্সের বাইরে পোটেনশিয়াল এনার্জিটা তোমার টেন্ডস টু ইনফিনিটি। বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জিটা জিরো, কিন্তু বক্সের বাইরে পোটেনশিয়াল এনার্জিটা তোমার ইনফিনিটি। ঠিক আছে, এই ধরনের সিচুয়েশনটার কথা বলা হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে দেখো এই পার্টিকুলার কেসে যেটা এই ধরনের এই সিস্টেমটাকে বলে পার্টিকেল ইন এ বক্স প্রবলেম। ঠিক আছে, এই যে পার্টিকুলার প্রবলেমটার ক্ষেত্রে ধরো তোমার ইনসাইড দ্য বক্স, আচ্ছা মানে বক্সের বাইরে পোটেনশিয়াল ইনফিনিটি বলে আউটসাইড দ্য বক্স পার্টিকেলটা থাকতে পারে না, যা কিছু হবে সব ইনসাইড দ্য বক্স। তাহলে ইনসাইড দ্য বক্স পোটেনশিয়াল এনার্জি ভিএক্সটা কিন্তু জিরো, তাহলে টোটাল এনার্জি ই যেটা পুরোটাই তোমার কাইনেটিক এনার্জি, যেটা কত হবে না পিএক্স স্কোয়ার বাই টয়েস এম। এটা মানে ইনসাইড দ্য বক্স টোটাল এনার্জিটা পুরোটাই কাইনেটিক এনার্জি।
কারণ পোটেনশিয়াল এনার্জিটা বক্সের ভেতরে হচ্ছে তোমার জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে হচ্ছে যে যদি এমন হতো যে ইফ 0 পয়েন্ট এনার্জি বি জিরো, যদি 0 পয়েন্ট এনার্জিটা জিরো হতো, দেন কি হতো, দেন পিএক্স স্কোয়ার বাই টোয়াইস এম ইকুয়াল টু জিরো হতো, মানে সেখান থেকে পিএক্স স্কোয়ারটা তোমার জিরো হতো। আর পিএক্স স্কোয়ার জিরো হলে তোমার পিএক্সটাও তোমার জিরো হতো। তাহলে এখান থেকে আনসার্টেনিটি ইন মোমেন্টাম ডেল্টা পিএক্স, যেটা বেসিক্যালি তোমার সিগমা পিএক্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মোমেন্টাম, সেটা কি হয় না পিএক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পিএক্স অ্যাভারেজ তার স্কোয়ার করে স্কোয়ার রুট, এই জিনিসটা সার্টেনে জিরো বেরিয়ে যেত। পিএক্সও জিরো, পিএক্স স্কোয়ারে জিরো, মানে আনসার্টেনিটির মোমেন্টামটা তোমার জিরো হয়ে যেত। আনসার্টেনিটির মোমেন্টামটা জিরো হচ্ছে এটা। আচ্ছা, এবারে যেহেতু এবারে যেটা কথা হচ্ছে যে অ্যাজ দ্য পার্টিকেল ইজ কনফাইন্ড, particle is confined in a box of length L, its uncertainty in position delta x টা সেটা অবশ্যই হচ্ছে তোমার ফাইনাইট হবে। তা তুমি তো বলছো পার্টিকেলটা হচ্ছে এল লেন্থের বক্সের মধ্যে কনফাইন, তার বাইরে পার্টিকেলটা কোনো রকমভাবে যেতে পারবে না। এই যে বাইরে যেহেতু পোটেনশিয়াল এনার্জি ইনফিনিটি, বাইরে যেতে গেলে তোমার তার এনার্জিটা ইনফিনিটি হতে হবে, সেটা কিন্তু হতে পারছে না। তাহলে বক্সের ভেতরেই পার্টিকেলটা তোমার থাকতে হচ্ছে। তাহলে আনসার্টেনিটির পজিশন ডেল্টা এক্স সেটা সার্টেনলি ফাইনাইট হবে। মানে ডেল্টা এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু তোমার এল হতে পারে, আমার ম্যাক্সিমাম এল হতে পারে না, এর থেকে কম কিছু হতে পারে, সেটা নিয়ে আমি ইন্টারেস্টেড নই। যেটা কথা সেটা হচ্ছে ডেল্টা এক্স তোমার ফাইনাইট হচ্ছে। তাহলে এবারে দেখো, তাহলে দেন ডেল্টা এক্স ডেল্টা পিএক্স এই গুণ করলে কত হবে, এটা এখন জিরো হয়ে যাচ্ছে, কারণ ডেল্টা পিএক্স তো অলরেডি জিরো পেয়েছিল, ডেল্টা এক্স ফাইনাইট, তা ডেল্টা এক্স ডেল্টা পিএক্সটা জিরো হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, দিস ভায়োলেটস হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, দিস ভায়োলেটস হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। ঠিক আছে, এটা বলো, দিস ভায়োলেটস হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। তার মানে মানে ডেল্টা ডেল্টা পি কেটে ইকুয়াল টু এইচ কস বাই 2 হবে, কিন্তু এটা হয়ে গেল ডেল্টা ডেল্টা পি ইকুয়াল টু 0 হয়ে গেল, হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা তোমার ভায়োলেট করে গেল। তাহলে এটা ইমপ্লাই করবে কি, তাহলে দিস implies that for particle in a box problem, zero point energy is non-zero। আর জিরো হলে কি গন্ডগোল তুমি দেখতে পেলে, জিরো হলে এইসব ঝামেলাগুলো হয়ে যাচ্ছে, ইজ হচ্ছে নন জিরো। আচ্ছা, অ্যাকচুয়ালি কি হয়, তুমি যখন কোয়ান্টাম মেকানিক্সটা করবে তখন পার্টিকেলের বক্সের ক্ষেত্রে না এনার্জি এক্সপ্রেশনটা বেরোয়, তুমি পরে এটা করবো আমরা, এটা বেরোবে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8 এল স্কোয়ার, এটা হচ্ছে এনার্জি বেরোয় উইথ এন ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট, মানে পার্টিকেলের বক্সের ক্ষেত্রে এনার্জি এক্সপ্রেশনটা বেরোয় এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8 এম এল স্কোয়ার উইথ এন ইকুয়াল টু 1 2 3 ডট ডট, এটা কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করে দেখো, এখানে এন ইকুয়াল টু জিরো তো ইজ নট অ্যালাউড, এন ইকুয়াল টু জিরো ইজ নট অ্যালাউড, কারণ এই যে এখানে এন ইকুয়াল টু জিরো হয়ে গেলে মিনিমাম পসিবল এনার্জিটা জিরো হয়ে যেত, এবং সেই জন্য এনটা তোমার অ্যালাউড নয়। তাহলে এক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি কত হতো, 0 পয়েন্ট এনার্জিটা এই সিস্টেমের ক্ষেত্রে মিনিমাম পসিবল এনার্জি যেটা 0 পয়েন্ট এনার্জি, এটার ক্ষেত্রে কি এনটা কিন্তু 1 থেকে শুরু, আর এনার্জিটা এন স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল, তাহলে এন এর ভ্যালু যখন 1 তখনই মিনিমাম এনার্জিটা হবে। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জিটা হচ্ছে এইচ স্কোয়ার বাই 8 এম এল স্কোয়ার, দিস ইজ দ্য 0 পয়েন্ট এনার্জি। ঠিক আছে, তাহলে দেখো পার্টিকেলের বক্স প্রবলেমের ক্ষেত্রে তুমি দেখাতে পারলে যে 0 পয়েন্ট এনার্জিটা জিরো হলে কেমন করে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা তোমার ভায়োলেটেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? স্যার আচ্ছা, এবারে তুমি যদি একটা লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম দেখো, এটা মানে হচ্ছে লিনিয়ার বা ওয়ান ডাইমেনশনাল সিম্পল হারমোনিক
অসিলেটর, হ্যাঁ, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর, এই পার্টিকুলার প্রবলেমটা আমি দেখছি, লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। ঠিক আছে, আচ্ছা, এই লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, তোমার মানে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর মানে কোনটা বলছি না, পেন্ডুলাম টাইপের যে জিনিসগুলো আর কি। ধরো জাস্ট আমি এরকম করেই বলছি, এই ধরো একটা পেন্ডুলাম আছে, পেন্ডুলামের মাস হচ্ছে এম, এই পেন্ডুলামটা হচ্ছে তোমার দুলছে করে, একটা এক্সট্রিমে এদিকে যেতে পারে, একটা এক্সট্রিমে তোমার এদিকে আসতে পারে, এটা আছে। তো এটা হচ্ছে একটা পেন্ডুলামের অসিলেশন। আচ্ছা, এর ক্ষেত্রে এই পেন্ডুলামের ক্ষেত্রে যেটা হয়, এটা হুকস ল ওবে করে, ইট ওবেজ হুকস ল, এবং হুকস ল ওবে করলে এক্ষেত্রে থেকে পোটেনশিয়াল এনার্জিটা হবে, এটা পোটেনশিয়াল এনার্জি থাকে, মানে হুকস ল ওবে করলে মানে যেটা একটা রেস্টোরিং ফোর্স থাকে, সেই রেস্টোরিং ফোর্সটা হচ্ছে মাইনাস কে ইন্টু এক্স, মানে এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, কেটা হচ্ছে ফোর্স কনস্ট্যান্ট। ঠিক আছে, এখানে কেটা হচ্ছে তোমার ফোর্স কনস্ট্যান্ট, এক্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন, এটা। আর এফটা হচ্ছে তোমার এখানে রেস্টোরিং ফোর্স, রেস্টোরিং ফোর্স, হ্যাঁ। আর ডিসপ্লেসমেন্টটা ধরো এই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে তুমি যদি ডিসপ্লেসমেন্টটা ডান দিকে করো, তাহলে ফোর্সটা তাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনার চেষ্টা করবে, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট যেদিকে, ফোর্সটার উল্টো দিকে বলে একটা তুমি নেগেটিভ সাইন ব্যবহার করেছো। ঠিক আছে, আর ফোর্স কনস্ট্যান্ট দিয়ে স্টিফনেস বা রিজিডিটি অফ দ্য বন্ডকে রিপ্রেজেন্ট করা হয়। আমরা যখন হারমোনিক অসিলেটর প্রবলেম পড়বো তখন এগুলো ডিটেলে পড়বো। দেখাচ্ছে পোটেনশিয়াল এনার্জি যেটা হয় ভিএক্সটা, সেটা তোমার হাফ কে এক্স স্কোয়ার হয়, এটা। তাহলে টোটাল এনার্জি কত হবে? টোটাল এনার্জি ইটা কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি পি এক্স স্কোয়ার বাই টোয়াইস এম সবসময়, আর পোটেনশিয়াল এনার্জি এই পার্টিকুলার কেসে হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। আচ্ছা, এবারে দেখো যদি এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জি 0 হয়, কি হবে, যে ইফ 0 পয়েন্ট এনার্জি 0, দেন দেখো 0 পয়েন্ট এনার্জি যদি 0 হয়, দেন ই ইকুয়াল টু 0, এটা ইমপ্লাই করবে দেখো পি এক্স স্কোয়ারটাও 0 অ্যান্ড এক্স স্কোয়ারটাও 0। কারণ কি, এটা তো স্কোয়ার দিয়ে যাচ্ছে, তাহলে পি এক্স স্কোয়ার বাই টোয়াইস এমও একটা নন নেগেটিভ কোয়ান্টিটি, হাফ কে এক্স স্কোয়ার একটা নন নেগেটিভ কোয়ান্টিটি। এবার দুজনের মানে একজন পজিটিভ একজন নেগেটিভ হয়ে ক্যান্সেল আউট হয়ে 0 হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ দুটোই নন নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে ওভারঅল এনার্জিতে যদি 0 হতে হয়, তাহলে পি এক্স স্কোয়ার মানে কাইনেটিক এনার্জি আলাদা করে 0 হতে হবে, পোটেনশিয়াল এনার্জি আলাদা করে 0 হতে হবে। আর কাইনেটিক এনার্জি 0 হতে গেলে পি এক্স স্কোয়ারটা 0 হতে হবে, আর পোটেনশিয়াল এনার্জি 0 হতে গেলে তোমার এক্স স্কোয়ারটা 0 হতে হবে, ঠিক আছে। তা যদি হয় তাহলে তুমি আনসার্টেনটি, আচ্ছা পি এক্স স্কোয়ার 0 হলে পি এক্সও 0 হবে, আর এক্স স্কোয়ার 0 হলে তোমার এক্সও 0 হবে। তাহলে আনসার্টেনটি ইন পজিশন ডেল্টা এক্স, যেটা এক্স স্কোয়ার অ্যাভারেজ মানে এক্স অ্যাভারেজ তার স্কোয়ার রুট, এটা তোমার 0 হচ্ছে। আর আনসার্টেনটি ইন মোমেন্টাম ডেল্টা পি এক্স, যেটা রুট ওভার অফ পি এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস পি এক্স অ্যাভারেজ স্কোয়ার, এটা তোমার 0 হচ্ছে। আনসার্টেনটির পজিশন সেটাও 0 হচ্ছে, আনসার্টেনটির মোমেন্টাম সেটাও তোমার 0 হচ্ছে। পরিষ্কার বুঝতে পারছো এটা? তাহলে দেন ডেল্টা এক্স ডেল্টা পি এক্স কি হবে, ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, দিস ভায়োলেটস হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। এটা হাইজেনবার্গ আনসার্টেনটি ভায়োলেট করে ফেলছে, ঠিক আছে। তাহলে কি হলো, তাহলে তার জন্য তাহলে কি বলতে পারছি, তাহলে তাহলে হেন্স ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর 0 পয়েন্ট এনার্জি
ক্যানট বি জিরো। 0 পয়েন্ট এনার্জি তোমার জিরো হতে পারবে না, ঠিক আছে। 0 পয়েন্ট এনার্জি যদি জিরো হতো তাহলে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা তোমার ভায়োলেট করে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, অ্যাকচুয়ালি কি হয় তাহলে ফ্রম কোয়ান্টাম মেকানিক্স তুমি যেটা পাবে, ফ্রম কোয়ান্টাম মেকানিক্স ফর লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর এনার্জি এক্সপ্রেশনটা বেরোয় কত জানো তো, n প্লাস হাফ এইচ কস ওমেগা বেরোয়, হ্যাঁ, যেখানে এনটা জিরো থেকে স্টার্ট, 0 1 2 3 ডট 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 এইটা। এবার এক্ষেত্রে এটা 0 পয়েন্ট এনার্জি বা মিনিমাম পসিবল এনার্জি কি হবে, 0 পয়েন্ট এনার্জি বা মিনিমাম পসিবল এনার্জি ই জিরো, সেটা বেসিক্যালি হাফ এইচ কস ওমেগা। মানে তোমার এর জন্য লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের জন্য মিনিমাম পসিবল এনার্জি বা 0 পয়েন্ট এনার্জি কিন্তু হাফ এইচ কস ওমেগা বেরোচ্ছে, ঠিক আছে। তো দেখো আমি দুটো সিস্টেম কনসিডার করলাম, যে দুটো সিস্টেমের ক্ষেত্রে তুমি দেখতে পেলে যে 0 পয়েন্ট এনার্জিটা তোমার নন জিরো হচ্ছে, 0 পয়েন্ট এনার্জিটা কিন্তু জিরো হয়ে যায়, তাহলে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেট করে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আরো দুটো সিস্টেম তোমাদের দেখাবো, যে দুটো সিস্টেমের ক্ষেত্রে তুমি দেখবে যে 0 পয়েন্ট এনার্জিটা অ্যাকচুয়ালি জিরো হতে পারে। ধরো তার জন্য আমি নেক্সট যে প্রবলেমটাকে করছি, ধরো একটা রিজিড রোটার প্রবলেম, ধরো রিজিড রোটার প্রবলেম। আচ্ছা, রিজিড রোটার প্রবলেম যেটা, মানে রিজিড রোটার মানে হচ্ছে ব্যাপারটা কিরকম বলো তো, যে ধরো একটা দুটো মাস আছে, এই মাসটা ধরো m1, এই মাসটা হচ্ছে m2, একটা সেন্টার অফ মাস আছে, এই সেন্টার অফ মাসের অ্যাবাউটে পার্টিকেলটা তোমার রোটেট করছে, ঠিক আছে। এবারে বন্ডটা এতটাই শক্ত যে এটা ধরো R1, রয়েছে R2, R1 R2 যোগ করলে টোটাল বন্ড লেন্থটা হচ্ছে কত, টোটাল বন্ড লেন্থ ধরে নাও তোমার R0 ধরে নাও, হ্যাঁ। এবারে বলা হচ্ছে যে বন্ডটা এতটাই শক্ত ডিউরিং রোটেশন বন্ড লেন্থে কোনো চেঞ্জ হচ্ছে না, তখন সেটা হচ্ছে রিজিড রোটার। মানে দ্য bonds is so strong that during rotation bond length does not চেঞ্জ অ্যাট অল, হ্যাঁ। এটা মানে তুমি বা তুমি ভাবো না, একটা ইলাস্টিক ব্যান্ডের মধ্যে দুটো ঢিল বেঁধে তুমি যদি ঘোরাও, তাহলে যত জোরে ঘোরাবে তার জন্য সেন্ট্রিফিউগাল ডিস্টরশন হবে, রাবার ব্যান্ডটা বড় হওয়ার চেষ্টা করবে। কিন্তু তুমি একটা শক্ত রডে দুটো ইট বেঁধে যদি তুমি ঘোরানোর চেষ্টা করো, তাহলে রডটা এতটাই শক্ত যে যখন তুমি ঘোরাচ্ছ তার জন্য তার সেন্ট্রিফিউগাল ডিস্টরশন হচ্ছে না বা বন্ড লেন্থটা বেড়ে যাচ্ছে না। সেই সিচুয়েশনটাকে বলছে দ্য বন্ড ইজ সো স্ট্রং দ্যাট ডিউরিং রোটেশন বন্ড লেন্থে কোনো চেঞ্জ হচ্ছে না, এ ধরনের সিচুয়েশন, হ্যাঁ। দ্য বন্ড ইজ সো স্ট্রং দ্যাট ডিউরিং রোটেশন বন্ড লেন্থ ডাজ নট চেঞ্জ অ্যাট অল, ঠিক আছে। আচ্ছা, এবারে এই যে পার্টিকুলার সিচুয়েশনে তোমার এনার্জি এক্সপ্রেশনটা কি বেরোয়, এনার্জি এক্সপ্রেশনটা রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে সে একটা রোটেশনাল কোয়ান্টাম জে এর উপর নির্ভর করে, সেটা হচ্ছে j+1 h² বাই 8 পাই স্কোয়ার ইন্টু আই লিখছি, আই, যেখানে আইটা হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্সিয়া বলা হয়, মোমেন্ট অফ ইনার্সিয়া, যেটাকে মিউ r0² এরকম ভাবে লেখা যাবে। r0টা হচ্ছে তোমার বন্ড লেন্থটা, অ্যান্ড মিউটা হচ্ছে তোমার m1 m2 বাই m1 প্লাস m2, একে বলা হয় রিডিউস মাস। তাহলে এনার্জি এক্সপ্রেশনটা j+1 h² বাই 8 পাই আই স্কোয়ার, 8 পাই স্কোয়ার আই হয়, ঠিক আছে। আচ্ছা, এবারে এখানে যেটা হচ্ছে রোটেশনাল কোয়ান্টাম নাম্বার, যার ভ্যালুটা 0 1 2 3 ডট ডট ডট, মানে 0 থেকে স্টার্ট হয়। এবার পরিষ্কার দেখো যে হোয়েন j equal to 0 তো অ্যালাউড, তো হোয়েন j equal to 0 দেন এনার্জিটা E0 সেটা 0 হয়ে গেল। তার মানে এটা কি বললো যে মিনিমাম পসিবল এনার্জি অর্থাৎ 0 পয়েন্ট এনার্জি
তুমি এখানে যেটা কিন্তু জিরো থেকে স্টার্ট, তাহলে মিনিমাম এনার্জিটা যে ইকুয়াল টু জিরোর জন্য, তাহলে 0 পয়েন্ট এনার্জি ইকুয়াল টু জিরো হয়ে গেল। তাহলে দেখো রিজিড রোটার প্রবলেমের ক্ষেত্রে কিন্তু 0 পয়েন্ট এনার্জিটা তোমার অ্যাকচুয়ালি জিরো হচ্ছে। আর এবারে কেউ কোশ্চেন করতে পারে যে 0 পয়েন্ট এনার্জি যে জিরো হয়ে যাচ্ছে, তাহলে কি হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা ভায়োলেটেড হয়ে যাচ্ছে? এটা হচ্ছে কথা, যে 0 পয়েন্ট এনার্জি জিরো হওয়া সত্ত্বেও কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেটেড হয় না। ঠিক আছে? তো দেখো যে ইভেন ইফ মানে ফর দিস সিস্টেম even if 0 point energy is 0 for this system, even if 0 point energy is 0, Heisenberg uncertainty principle is not violated. For this system, even if 0 point energy is 0, Heisenberg uncertainty principle is not violated. আচ্ছা, এবারে এই যে এটা আমাকে বুঝতে হবে, জিরো মানে মিনিমাম পসিবল এনার্জি 0 পয়েন্ট এনার্জি জিরো হওয়া সত্ত্বেও হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল যে ভায়োলেটেড হচ্ছে না, সেটা আমি অ্যাকচুয়ালি কেমন করে দেখাবো। দেখো যে এই যে যখন জিনিসটা রোটেট করছে, তখন ঠিক এই টাইপের একটা মানে ওই ওই ধরনের মোশনকে তুমি একটা রোটেশনাল মোশন হিসেবে দেখতে পারো। ধরো এই একটা মেন অ্যাক্সিসের অ্যাবাউটে, আফটার অল তো মোশনটা রোটেশনাল মোশন তো এটা। এবার ধরো একটা পার্টিকুলার পজিশনটা অ্যাকচুয়ালি এটা, এবং তার জন্যে এই অ্যাঙ্গেলটা ধরে নাও তোমার ফাই। এবারে আনসার্টেনটির জন্য তুমি কি দেখতে পাচ্ছ যে যে পার্টিকুলার পজিশনটা এখানে হওয়ার কথা, অ্যাকচুয়ালি পজিশনে আনসার্টেনটি আছে বলে তোমার এইখানে একটা আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার পজিশন পেলে ডেল্টা ফাই, আর ডেল্টা ফাইটা হচ্ছে তোমার আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার পজিশন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবারে দেখো যদি তোমার 0 পয়েন্ট এনার্জিটা মানে ইফ 0 পয়েন্ট এনার্জি E0 ইকুয়াল টু 0, দেন আচ্ছা এক্ষেত্রে তো মানে এই যে এনার্জিটা তো পুরোটাই রোটেশনাল কাইনেটিক এনার্জি, কারণ এক্ষেত্রে যেহেতু এটা রিজিড রোটার তুমি ধরেছো, বনটা বড় ছোট হওয়ার যদি সম্ভাবনা নেই, কোনো পোটেনশিয়াল এনার্জি নেই, এক্ষেত্রে এনার্জিটা কিন্তু পুরোটাই রোটেশনাল কাইনেটিক এনার্জি। তাহলে 0 পয়েন্ট এনার্জি E0 ইকুয়াল টু 0 মানে হচ্ছে তোমার এই এল স্কোয়ার বাই টোয়াইস আই, এলটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, বাই টোয়াইস আই, এটা হচ্ছে রোটেশনাল কাইনেটিক এনার্জি রিপ্রেজেন্ট করে। যেমন লিনিয়ার কাইনেটিক এনার্জি হচ্ছে পি স্কোয়ার বাই টোয়াইস এম হয়, তোমার রোটেশনাল কাইনেটিক এনার্জি এল স্কোয়ার বাই টোয়াইস আই হয়। ওখানে পি স্কোয়ার বাই টোয়াইস এম, পিটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম, এখানে হচ্ছে এলটা অ্যাঙ্গুলার মোমেন্টাম, ওখানে এম মাস ছিল, এখানে মোমেন্ট অফ ইনার্সিয়া আই আছে। দেন এল স্কোয়ার বাই টোয়াইস আই ইকুয়াল টু 0। এটা ইমপ্লাই করবে কি এল স্কোয়ার ইকুয়াল টু 0, সেটা আরো ইমপ্লাই করবে এল ইকুয়াল টু 0। সেই জন্য আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেটা হচ্ছে ডেল্টা এল বা সিগমা এল, যেটা রুট ওভার অফ এল স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এল অ্যাভারেজ তার স্কোয়ার, এইটা অ্যাকচুয়ালি কিন্তু তোমার 0। ডেল্টা এল ইকুয়াল টু সিগমা এল ইকুয়াল টু রুট ওভার অফ এল স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এল অ্যাভারেজ স্কোয়ার, এইটা তোমার অ্যাকচুয়ালি 0। ঠিক আছে? তাহলে আনসার্টেনটি ইন অ্যাঙ্গুলার মোমেন্টাম ডেল্টা এল, এটা কিন্তু তোমার অ্যাকচুয়ালি 0 হচ্ছে। আচ্ছা এবারে দেখো, এবার ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, ডেল্টা এল ডেল্টা ফাই এটা কেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। মানে তুমি যখন মানে আনসার্টেনটি প্রিন্সিপাল দেখবে আগের দিন যখন বলেছিলাম, তাতে তোমার একটা জেনারেলাইজ পজিশন থাকতে হয়, একটা জেনারেলাইজ মোমেন্টাম থাকতে হয়। তাহলে যখন এটা অ্যাঙ্গুলার পজিশন, তখন এখানে অ্যাঙ্গুলার মোমেন্টাম লিখতে হবে, ডেল্টা এল ডেল্টা ফাই গেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। এবারে কথাটা হচ্ছে যে ডেল্টা এল তো 0 হয়ে গেল, এবার ডেল্টা ফাই যদি সবসময় ফাইনাইট হয়, তাহলে সেটা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালকে ভায়োলেট করে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমি দেখবো যে ডেল্টা ফাইটা ফাইনাইট হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে ইভেন ইফ ডেল্টা এল ইকুয়াল টু 0, Heisenberg uncertainty principle may be satisfied
ইফ ডেল্টা ফাইটা টেন্স টু ইনফিনিটি, যদি ডেল্টা ফাইটা টেন্স টু ইনফিনিটি হয় তাহলে কিন্তু তোমার ডেল্টা এল জিরো হওয়া সত্ত্বেও কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বেঁচে যেতে পারে। এবারে কোশ্চেনটা হচ্ছে যে এই পার্টিকুলার ক্ষেত্রে ডেল্টা ফাইটা ইনফিনিটি হতে পারছে কিনা। দেখো তুমি কি বলছো যে পার্টিকেলটার পজিশনটা এখানে ছিল, এই যে আমি যেটা বলছিলাম যে পার্টিকেলটার পজিশনটা এখানে ছিল, তার বদলে তুমি এখানে দেখছো, সেখানে তুমি বলছো একটা আনসার্টেনিটি পজিশন আছে যেটা হচ্ছে ডেল্টা ফাই। এবারে কথাটা হচ্ছে যে তোমার এইখানে ছিল তুমি এখানে দেখছো, যে এমন তো হতে পারে যে এটা হচ্ছে তোমার একবার পুরো ঘুরে গিয়ে তারপর এখানে গেছে, এটা তো হতে পারে। আর তুমি কি ভাবছো এখানে থাকার কথা সে এখানে আছে, কিন্তু শুধুমাত্র এইটুকু গেছে নাকি একবার পুরো ঘুরে গিয়েও তো এখানে যেতে পারে, বা দুবার ঘুরে গিয়েও তো এখানে যেতে পারে, বা তিনবার ঘুরে গিয়েও তো এখানে যেতে পারে, তাই না? তাহলে একাধিকবার ঘুরে গিয়েও তো ওখানে যেতে পারে, ঠিক আছে না? তাহলে ইভেন ইফ ডেল্টা এল ইকুয়াল টু জিরো, হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল মে বি স্যাটিসফাইড ইফ ডেল্টা ফাই টেন্ডস টু ইনফিনিটি। দেখো এখানে ডেল্টা ফাইটা কিন্তু সত্যি কথা ইনফিনিটি হতে পারে। তাহলে যেহেতু যে অ্যাজ দ্য পার্টিকেল ক্যান মুভ বা ক্যান রোটেট any arbitrary times, ডেল্টা ফাইটা অ্যাকচুয়ালি তোমার 2n পাই প্লাস ডেল্টা ফাই, যেটা টেন্স টু তোমার ইনফিনিটি হতে পারে। কারণ এনটা হচ্ছে তোমার একটা ইন্টিজার, মানে একবার ঘুরলে 2 পাই অ্যাঙ্গেল হয়, মানে যেটা বলছে ফাই থেকে ফাই প্লাস ডেল্টা ফাই এ গেল, এটা তো একবার পুরো ঘুরে গিয়ে যদি ওখানে যেত তাহলে বেশ 2 পাই প্লাস ডেল্টা ফাই হতো, দুবার ঘুরে গিয়ে হলে যে 4 পাই প্লাস ডেল্টা ফাই হতো অ্যান্ড সো অন। তোমাকে এটা দাঁড়াচ্ছে তোমার যে ডেল্টা ফাইটা যে 2n পাই প্লাস ডেল্টা ফাই, এটা টেন্স টু ইনফিনিটি হচ্ছে এটা, হলো? তাহলে দেখো, তাহলে যেটা কথা হচ্ছে যে তোমার ডেল্টা ফাইটা কিন্তু আপনি ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, কারণ এক্ষেত্রে যতবার খুশি ঘুরতে পারে আর কি। তাহলে যেহেতু ডেল্টা ফাই টেন্ডস টু ইনফিনিটি হতে পারে, কোথাও কোনো অসুবিধা নেই। তাহলে অ্যাজ দ্য পার্টিকেল ক্যান রোটেট ইন আরবিট্রারি টাইম, ডেল্টা ফাই টেন্ডস টু ইনফিনিটি হতে পারে। দেয়ারফোর ফর দিস সিস্টেম, এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে তোমার জিরো পয়েন্ট এনার্জি ইজ জিরো। এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে জিরো পয়েন্ট এনার্জিটা জিরো তোমার হতে পারছে, তাতে কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেটেড হয়ে যাচ্ছে না। তো বুঝতে পারলে যে এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে জিরো পয়েন্ট এনার্জিটা জিরো হলো, কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা বেঁচে গেল, ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, সিমিলার সিচুয়েশন হচ্ছে যদি তুমি একটা পার্টিকেল রোটেটিং এর রিং দেখো, পার্টিকেল রোটেটিং ইন এ রিং, একটা পার্টিকেল যেটা রিং এ রোটেট করছে, মানে একদম এই যে ছবিটা আমি শেষে এঁকেছি ঠিক এই টাইপের ছবি। ধরো এই একটা ফিক্সড পয়েন্ট, এই রেডিয়াসটা তোমার ফিক্সড, এইখানে একটা পার্টিকেল সে রোটেট করছে, হ্যাঁ, একটা পার্টিকেল যে বেসিক্যালি তোমার রোটেট করছে। ছবিটা ভালো হচ্ছে না, আচ্ছা এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা ধরো ফাই, আর আনসার্টেনিটি ধরে না তোমার ডেল্টা ফাই, এটা। তাহলে এই পার্টিকুলার সিস্টেমের ক্ষেত্রে তোমার এনার্জি এক্সপ্রেশন যেটা, এনার্জি এক্সপ্রেশন ইটা একটা কোয়ান্টাম নাম্বার এম এর উপর ডিপেন্ড করে, সেটা এম স্কোয়ার এইচ প্লাস স্কোয়ার বাই টোয়াইস আই হয়, এটা। বা তুমি এটাকে লিখতে পারো এম স্কোয়ার এইচ প্লাস স্কোয়ার বাই টোয়াইস এম আর স্কোয়ার হয়, যেখানে আরটা হচ্ছে এই লেন্থটা আর এমটা হচ্ছে মাস, এটা। উইথ এম এর যে অ্যালাউড ভ্যালু হয় 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2 অ্যান্ড সো অন, এগুলো হচ্ছে এম এর অ্যালাউড ভ্যালু, ঠিক আছে? তাহলে এবারে দেখো তোমার যে এই যে পার্টিকুলার কেসে এম এর অ্যালাউড ভ্যালু যদি 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2 ইত্যাদি ইত্যাদি এইরকম ভাবে হচ্ছে, তাহলে এম ইকুয়াল টু 0 তো অ্যালাউড। তো এম ইকুয়াল টু 0 যদি অ্যালাউড হয়, তাহলে
জিরো পয়েন্ট এনার্জিটা হচ্ছে এই এম এর মিনিমাম ভ্যালুর জন্য। জিরো পয়েন্ট এনার্জি যেটা বেসিক্যালি ই জিরো, সেটা হয়ে গেল তোমার জিরো। তো জিরো পয়েন্ট এনার্জি পার্টিকুলার কেসে জিরো। তাহলে এবারে হচ্ছে এই পার্টিকুলার কেসে জিরো পয়েন্ট এনার্জি জিরো হওয়া সত্ত্বেও কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ভায়োলেটেড হয় না। ইন দিস কেস জিরো পয়েন্ট এনার্জি is zero, but Heisenberg uncertainty principle is not violated. ঠিক আছে, কারণটা কি হচ্ছে? কারণটা হচ্ছে অ্যাজ ডেল্টা ফাইটা টেন্ডস টু ইনফিনিটি। আগের যে লজিকটা এক্স্যাক্টলি সেই লজিকে। বা তুমি একদম ফ্রি পার্টিকেল প্রবলেম যদি ধরো, ফ্রি পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন, একদম ফ্রি পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশন মানে ধরো এই যে এক্স ডিরেকশন বরাবর তুমি কনসিডার করছো, এটা এক্স ডিরেকশন, এদিকটা প্লাস ইনফিনিটির দিক, এটা দিকে হচ্ছে মাইনাস ইনফিনিটির দিক, এটা ধরো তোমার মাঝখান, এটা হচ্ছে তোমার জিরো। এক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা জিরো এভরিহোয়ার, অর্থাৎ এক্স এর ভ্যালুটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি সর্বত্রই হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, যেটা পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে জিরো। এটা তাহলে এই পার্টিকুলার কেসে তোমার এনার্জি এক্সপ্রেশন যদি তুমি দেখো, ই এনটা বা ই কে ধরো, ই কে এটা হচ্ছে কে স্কোয়ার এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম হয়, যেখানে কেটা হচ্ছে তোমার জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ডট 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 এইটা। তাহলে তার জন্যে জিরো পয়েন্ট এনার্জি ই জিরোটা তোমার বেসিক্যালি জিরো হয়ে যাচ্ছে এটা। তাহলে এই পার্টিকুলার কেসে দেখো পোটেনশিয়াল এনার্জি জিরো, তাহলে এক্ষেত্রে জিরো পয়েন্ট এনার্জি জিরো হওয়া সত্ত্বেও হচ্ছে হাইসেনবার্গ আনসার্টেনিটি বেঁচে গেল, কারণ এর ক্ষেত্রে পজিশনে আনসার্টেনিটি তুমি দেখবে টেন্ডস টু ইনফিনিটি হবে। মানে এটা হচ্ছে কি, এই যে পার্টিকেল ইন এ বক্স প্রবলেমের মতোই দেখতে, এই যে পার্টিকেল ইন এ বক্স প্রবলেম করেছিল সেই রকমই দেখতে। আনসার্টেনিটি ইন মোমেন্ট মানে এক্ষেত্রে ফ্রি পার্টিকেল মানে কি, পোটেনশিয়াল এনার্জিটা জিরো, টোটাল এনার্জিটা পুরোটাই কাইনেটিক এনার্জি, তার জিরো পয়েন্ট এনার্জি জিরো হলে মোমেন্টামের আনসার্টেনিটি তোমার জিরো হবে। এবার ডেল্টা পি এক্স সেটা তো মানে গেটার ইকুয়াল টু এইচ কস বাই টু। এবারে আগের ক্ষেত্রে যেহেতু পার্টিকেলটা কনফাইন ছিল, ডেল্টা এক্সটা ফাইনাইট ছিল বলে ডেল্টা পি এক্স যখন জিরো হয়ে গেল তখন ডেল্টা পি এক্স গুণফলটা তোমার জিরো হয়ে গেল। এবারে যখন তুমি একদম ফ্রি পার্টিকেল ভাবছো, তখন তো ডেল্টা এক্স মে টেন্ডস টু ইনফিনিটি, ডেল্টা এক্স তো মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি যা কিছু হতে পারে। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে জিরো পয়েন্ট এনার্জিটা জিরো হলো, বাট হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল ইজ নট ভায়োলেটেড কেন না, অ্যাজ এখানে ডেল্টা এক্সটা টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এক্ষেত্রে যে কারণে তুমি নিতে পারলে না, কারণ ডেল্টা এক্সটা ফাইনাইট ছিল বলে ডেল্টা পি এক্স জিরো, ডেল্টা পি এক্স জিরো হয়ে গেল, হাইসেনবার্গ আনসার্টেনিটি ভায়োলেটেড হয়ে গেল। এবার ডেল্টা পি এক্স জিরো মানলাম, কিন্তু ডেল্টা এক্স যদি ইনফিনিটি হয়ে যেতে পারতো, তাহলে এই গুণফলটা কিন্তু তখন গেটার ইকুয়াল টু এইচ কস বাই টু হতে পারতো, তখন হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বেঁচে যেতে পারতো। সেটা আমি লিখেছি যে একদম ফ্রি পার্টিকেল প্রবলেমের ক্ষেত্রেও কিন্তু জিরো পয়েন্ট এনার্জি জিরো কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা বেঁচে যায়। ঠিক আছে, বোঝানো গেল? স্যার ঠিক আছে তো? আচ্ছা, এবার নেক্সট যে জিনিসটা আমরা একটুখানি প্রথমে বলে নিই, তারপরে আরো ডিটেলিংয়ে না যাওয়ার দরকার হলে আমরা যাব, সেটা হচ্ছে যে এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে তোমাকে একটা ব্রডেনিং ব্যাপারটা একটু করে বুঝে নিতে হবে। নেক্সট যে জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে যে ব্রডেনিং অফ এ স্পেকট্রা। ব্রডেনিং অফ এ স্পেকট্রা, দেখো এমনিতে কি হয়, এদিকে ধরো তুমি এনার্জি প্লট করছো, এবার দুটো এনার্জি লেভেল তুমি ধরলে, এইটা হচ্ছে তোমার mth স্টেট, এটা হচ্ছে nth স্টেট, এর এনআইকে ধরে নাও এপসাইলন এম, আর এটা হচ্ছে এপসাইলন এম জিরো, এপসাইলন এন জিরো, এবং এটা ওয়েল ডিফাইন্ড প্রিসাইজ এনার্জি লেভেলস আছে, তাদের মধ্যে এনার্জি গ্যাপটা এপসাইলন এন জিরো মাইনাস এপসাইলন এম জিরো, তাদের মধ্যে এনার্জি গ্যাপটা, তাকে যদি তুমি এইচ দিয়ে ভাগ করো তাহলে একটা ফ্রিকোয়েন্সি পাবে, সেটাকে তুমি নাম দেওয়া হচ্ছে নিউ এম এন জিরো। এইটা
তাহলে ওই যে এইচ নিউ ইকুয়াল টু ডেল্টা ই হলে তবে ট্রানজিশনটা ঘটে, রেজোনেন্স কন্ডিশন যেটা বলে আর কি এটা। তাহলে এখান থেকে এম স্টেট থেকে তুমি এন স্টেটে গেলে, এম স্টেট থেকে এন স্টেটে গেলে তুমি যদি একটা ছবি দেখো, মানে ইন্টেন্সিটি ভার্সেস ফ্রিকোয়েন্সি একটা প্লট যদি করো, তাহলে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, এটা এক মিনিট, এই দেখো এই যে নিউ mn0 এই পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, এই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে তোমার ট্রানজিশনটা হচ্ছে, ঠিক আছে? পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে তোমার ট্রানজিশনটা ঘটছে, হলো? ঠিক আছে? তাহলে এম স্টেট থেকে এন স্টেট দেখো এই পার্টিকুলার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে এবং ওয়েল ডিফাইন একটা শার্প তুমি একটা লাইন পেলে। আচ্ছা, এটা হচ্ছে কখন না, যখন তোমার সকল এনার্জি লেভেলগুলো প্রিসাইজ। এটা কখন তুমি করলে না, হোয়েন এনার্জি লেভেলস আর প্রিসাইজ। কিন্তু বাস্তবে কি হয়, বাট ডিউ টু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল বা এনআইকে টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল, ডেল্টা ই ডেল্টা টি তো গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। তার মানে দ্যার ইজ এ উইথ ইন এনার্জি লেভেল। এনার্জি লেভেলের মধ্যে উইথ আছে, মানে ব্যাপারটা কিরকম? এখন দেখো এদিকে যখন এনার্জি তুমি দেখছো, এই যে লেভেলটা, এই লেভেলটা কিন্তু তোমার তার মধ্যে একটা উইথ আছে, এইটা। আর এই যে লেভেলটা, এই লেভেলটার মধ্যে কিন্তু একটা উইথ আছে, হ্যাঁ। তাহলে এই যে এম এস স্টেটটা, এম এস স্টেটের এনার্জি এখন আর প্রিসাইজ নয়, এই যে এন স্টেটটা, এন স্টেটের লেভেলের এনার্জি এখন প্রিসাইজ নয়, এইটা এপসাইলন এন, এটা এপসাইলন এন, এটা, ঠিক আছে? তাহলে এই পার্টিকুলার কেসে তুমি যেটা দেখবে যে সকল যে স্পেকট্রাটা, এই স্পেকট্রাটা এদিকে ইন্টেন্সিটি, এদিকে ফ্রিকোয়েন্সি করে তুমি প্লট করো, তাহলে মানে আমি শেপটা কেন আসছে টাসছে সেগুলো পরে আলোচনা করা যাবে, কিন্তু অ্যাকচুয়ালি স্পেকট্রাল লাইনটা এরকম দেখতে হচ্ছে, অর্থাৎ এই যে মাঝখানটা তুমি যেটা একটা লাইন পেতে, তার বদলে তুমি একটা উইথ পেয়ে গেলে। এবারে যদি তোমার এই ম্যাক্সিমাম ইন্টেন্সিটিটা আই ম্যাক্স হয়, তাহলে এই উপরের দিকটা উইথটা কম, নিচের দিকটা উইথটা বেশি। সেখানে লোকে যেটা করে, এই মাঝখানে মানে যেখানে ইন্টেন্সিটিটা হচ্ছে ম্যাক্সিমাম ইন্টেন্সিটির অর্ধেক, সেই জায়গায় উইথটাকে দেখে, এবং সেটা হচ্ছে তোমার ডেল্টা নিউ, এটা। তারপরে দেখো বেসিক্যালি একটা স্পেকট্রাল লাইনটা ব্রড হয়ে গেল। তাহলে এই প্রথমটা ক্ষেত্রে শার্প স্পেকট্রাল লাইন, এক্ষেত্রে হচ্ছে দেয়ার ইজ এ ব্রডেনিং ইন দ্য there is a broadening in the spectral line. দেখো এখানে স্পেকট্রাল লাইনের মধ্যে কিন্তু একটা ব্রডেনিং আছে, there is a broadening in the spectral line, ঠিক আছে? there is a broadening in the spectral line, ঠিক আছে? there is a broadening in the spectral line. আর এবারে কথাটা হচ্ছে যে এই ব্রডেনিংটা কেন আসছে সেটা আমাকে একটুখানি দেখতে হবে। ব্যাপারটা কিরকম দেখো, যে এখন তুমি যদি যখন ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করবে, কি হবে, nth লেভেলের এনার্জি মাইনাস mth লেভেলের এনার্জি, তাকে তোমাকে এইচ দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, এবারে দেখো আগের ক্ষেত্রে তো একটা শার্প লাইন থেকে শার্প লাইনে ট্রানজিশন তুমি দেখছো, এখন কি হতে পারে, এখন হচ্ছে দেখো এইটাও যেমন হতে পারে যে লোয়ার লেভেলের উপর থেকে আপার লেভেলের নিচ পর্যন্ত যেতে পারে, আবার লোয়ার লেভেলের নিচ থেকে আপার লেভেলের আপার পর্যন্ত যেতে পারে, দুটোই হতে পারে, ঠিক আছে? তাহলে তা যদি হয়, দেখো তুমি খেয়াল করে যে তোমার যে মানে আগে এই যে যখন তুমি লোয়ার লেভেলের উপর থেকে আপার লেভেলের নিচ পর্যন্ত ট্রানজিশনটা দেখছো, এনার্জি ক্যাপটা সার্টেনলি কম। আবার যখন লোয়ার লেভেলের নিচ থেকে আপার লেভেলের উপর পর্যন্ত দেখছো, এনার্জি গ্যাপটা সার্টেনলি হচ্ছে বেশি।
তাহলে এইখানে যে ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশনটা করবে এখানে অন্য ফ্রিকোয়েন্সিতে ট্রানজিশনটা করবে। তুমি খেয়াল করে দেখো, তাহলে আপার লেভেলটা যদি তুমি লেটসে আপার লেভেলটা তুমি দেখো ই এন মানে এপসাইলন এন। হ্যাঁ, আচ্ছা তার আগে একটা কথা বলে নিই, যে এই যে লেভেলের যে এনার্জি গ্যাপটা, দেখো এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল ডেল্টা ই ইন্টু ডেল্টা টি গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই টি। তো তাহলে ডেল্টা এপসাইলন যেটা ডেল্টা এপসাইলন এমটা খেয়াল করে দেখো দিস ইজ অফ দ্য অর্ডার অফ এইচ ওভার 4 পাই টাও এম। আর এই যে গ্যাপটা, এই যে স্পেসিংটা, সেটা হচ্ছে ডেল্টা এপসাইলন এনটা হচ্ছে তোমার এইচ ওভার 4 পাই টাও এন, মানে ডেল্টা ই ডেল্টা টি তো গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। এইচ কস মানে কত? এইচ ওভার 2 পাই। তাই এটা এইচ ওভার 4 পাই হয়ে গেল। আর ডেল্টা টিটা আমি আগের দিন কি বলেছিলাম, ডেল্টা টি হচ্ছে কোন একটা স্টেটের অ্যাভারেজ লাইফ টাইম রিপ্রেজেন্ট করে। সেই অ্যাভারেজ লাইফ টাইম ফর দ্য এম এস স্টেট যদি টাও এম বলি, অ্যাভারেজ লাইফ টাইম ফর দ্য এন এস স্টেট যদি টাও এন বলি, তাহলে এই যে উইথটা দেখো সেটা হচ্ছে এইচ ওভার 4 পাই টাও এন, মানে ডেল্টা টিটা তুমি ডান দিকে নিয়ে চলে যাচ্ছ, এইচ কস ইকুয়াল টু এইচ বাই 2 পাই করে দিচ্ছ, তার মানে এইচ ওভার 4 পাই ইন্টু ডেল্টা টি সেই অর্ডারে। এটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ, মানে এটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ এরকম দেখতে হচ্ছে, ঠিক আছে? তাহলে এবারে তুমি খেয়াল করে দেখো, তাহলে এই যে টোটাল উইথটা যদি এইচ ওভার 4 পাই টাও এন হয়, এই মাঝখানটার রেসপেক্টে এদিকটা অর্ধেকটা কম এদিকটা অর্ধেকটা বেশি, তার মানে তুমি এটাকে ভাবতে পারো এপসাইলন এন প্লাস মাইনাস হাফ ডেল্টা এপসাইলন এন, এইটা মাইনাস এপসাইলন এম প্লাস মাইনাস হাফ ডেল্টা এপসাইলন এম বাই এইচ ক্রস বাই এইচ। মানে ব্যাপারটা কিরকম হচ্ছে, এই যে এই মাঝের লেভেলটা যেটা ছিল, মাঝের লেভেলে এনার্জিটা ছিল এপসাইলন এম জিরো, তাহলে এপসাইলন এমটা অ্যাকচুয়ালি কত? ডেল্টা মানে এপসাইলন এম জিরো প্লাস মাইনাস, মানে যে এই যে ডেল্টা এপসাইলন এম যদি এই পুরোটার উইথ হয়, তাহলে অর্ধেকটা কম হতে পারে বা অর্ধেকটা বেশি হতে পারে, আমি সেটাই করেছি। অর্ধেকটা বেশি বা অর্ধেকটা কম, অর্ধেকটা বেশি বা অর্ধেকটা কম, এইটা। এবং এটা সাডেনলি জিরো থেকে, সরি এটা জিরো থেকে, কি হচ্ছে এটা এপসাইলন এন জিরো মাইনাস এপসাইলন এম জিরো বাই এইচ একটা হলো। এবারে এইটা দেখো প্লাস মাইনাস 1/2 ইন্টু এইচ ইন্টু ডেল্টা ডেল্টা এপসাইলন এন মাইনাস ডেল্টা এপসাইলন এম, এই একটা পার্ট এল। আচ্ছা এবারে এপসাইলন এন মাইনাস এপসাইলন এম বাই এইচ সেটাই তো নিউ এম এন জিরো প্লাস মাইনাস 1/2 ইন্টু এইচ। আচ্ছা ডেল্টা এপসাইলন এন মাইনাস ডেল্টা এপসাইলন এম এটা কত? এটা এইচ ওভার 4 পাই টাও এন মাইনাস এটা এইচ ওভার 4 পাই টাও এম, এইটা। তাহলে দেখো এইচ এইচ কেটে যাচ্ছে, তাহলে নিউ এম এন জিরো হলো প্লাস মাইনাস তোমার 1/4 8 ইন্টু পাই, মানে আমি এই যে এই এইচ কেটে চলে গেল, তাহলে 1/8 পাই ইন্টু 1/টাও এন মাইনাস 1/টাও এম হলো। তাহলে দেখো খেয়াল করে যে তোমার উইথটা যখন ক্যালকুলেট করবে ডেল্টা নিউটা, সেটা হচ্ছে তোমার নিউ এম এন মাইনাস নিউ এম এন জিরো, তার মডিউলাসটা যখন তুমি করবে সেটা কত বেরোবে? 2 ইন্টু 1/8 1/8 পাই 1/টাও এন মাইনাস 1/টাও এম হলো, অর্থাৎ 1/4 পাই ইন্টু 1/টাও এন মাইনাস 1/টাও এম হলো। মানে ব্যাপারটা কিরকম দেখো, কেন আমি এটাকে 2 টাইমস করে দিলাম, কারণ এখানে প্লাস মাইনাস আছে বলে। এই ছবিতে খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে। ধরো এইটা যদি মাঝখান হয়, তাহলে এবারে এইখানে একটা ধরো আর এখানে একটা ধরো, তাহলে এইটা হচ্ছে তোমার মাঝখানটা, তাহলে এইটা তোমার বেশিও হতে পারে যখন সেটা প্লাস সাইন দিয়ে আসছে, এটা কমও হতে পারে যেটা মাইনাস সাইন দিয়ে, তাহলে ওভারঅল উইথটা কত হবে? এইটা আর এইটাই ডিফারেন্সটা, এই ডিফারেন্সটা করলে কত হচ্ছে? ডিফারেন্সটা করলে হচ্ছে এটা 2 টাইমস হয়ে যাচ্ছে। মানে তোমার ফ্রিকোয়েন্সিটা দেখো নিউ এম এন জিরো প্লাস একটা হতে পারে আর নিউ এম এন জিরো মাইনাস একটা হতে পারে, তার ডিফারেন্সটা করলে কত হবে? এটা 2 টাইমস হয়ে যাবে, সেটাই লিখেছি 2 টাইমস ইন্টু 1/8 পাই 1/টাও এন মাইনাস 1/টাও এম। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার এই যে এম স্টেট এবং এন স্টেটের মধ্যে যে ট্রানজিশনটা ঘটছে তার স্পেক্ট্রাল লাইনের উইথ হচ্ছে এইটা। এবার একটা স্পেশাল কেসে দেখো, স্পেশাল কেসে হচ্ছে ইফ উই কনসিডার ট্রানজিশন ফ্রম ground state to
এন এর স্টেট দেন কি হবে, দেন দেখো এই গ্রাউন্ড স্টেট যেটা, গ্রাউন্ড স্টেটের কিন্তু লাইফ টাইমটা টেন্স টু ইনফিনিটি, কিন্তু গ্রাউন্ড স্টেটে পার্টিকেলটা সবসময় থাকতে চায় বলে গ্রাউন্ড স্টেটের অ্যাভারেজ লাইফ টাইমটা টেন্স টু ইনফিনিটি। তাহলে এখানে এখানে বেসিক্যালি টাও এম যেটা, টাও এমটাই এখন গ্রাউন্ড স্টেট। আমি ধরেছিলাম এম এস স্টেট থেকে ট্রানজিশন, এখন আমি বলছি গ্রাউন্ড স্টেট থেকে ট্রানজিশন। টাও এমটা সেটা বেসিক্যালি তোমার গ্রাউন্ড স্টেট, তার লাইফ টাইমটা টেন্স টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। তাহলে সেখান থেকে ডেল্টা নিউটা হয়ে যাবে কত, দেখো 1/4 পাই টাও এন। তার মানে যদি গ্রাউন্ড স্টেট থেকে ট্রানজিশনটা তুমি কনসিডার করো, তাহলে এই যে উইথটা, সেই উইথটা হচ্ছে তোমার ডেল্টা নিউ 1/4 পাই টাও এন, অর্থাৎ এক্সাইটেড স্টেটের লাইফ টাইম যেটা তার সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে এক্সাইটেড স্টেটে মলিকুলটা যদি অনেকক্ষণ সময় থাকে তাহলে টাও এনটা বেশি, তখন ডেল্টা নিউটা ছোট হবে। আর যদি এক্সাইটেড পার্টিকেলটা খুব অল্প সময় থাকে তখন ডেল্টা টাওটা হচ্ছে ছোট, তখন ডেল্টা নিউটা কিন্তু তোমার বড় হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে তোমার ডেল্টা নিউ। আচ্ছা এবারে আচ্ছা এখানে একটুখানি বলে নেওয়া উচিত ছিল, আচ্ছা ব্যাপারটা হচ্ছে যে এই যে তুমি উইথটাকে দেখছো না, এই যে উইথটা তুমি দেখছো, এই উইথটাকে বলে ন্যাচারাল উইথ। মানে এই উইথটা তোমার থাকবেই থাকবে। এই যে বর্ডেনিংটা তুমি দেখছো সেটাকে ন্যাচারাল বর্ডেনিং বলা হয় বা আনসার্টেনটি বর্ডেনিং বলা হয় আর কি। মানে যেটা হচ্ছে যে যে মানে দিস ব্রডেনিং, এখানে আমি লিখে দিচ্ছি, দিস ব্রডেনিং must be present in the spectra. This is called uncertainty broadening, or natural broadening. ন্যাচারাল broadening বা ন্যাচারাল উইথ, মানে এইটা কিন্তু যে কোনো একটা ক্ষেত্রে তোমার থাকবেই থাকবে, এটা তুমি কোনোভাবেই অ্যাভয়েড করতে পারছো না। ঠিক আছে, এইটা। তো দেখো এই আনসার্টেনটি থেকে যে ব্রডেনিংটা হয় সেটা আমি এখানে জাস্ট আমার উল্লেখ করলাম। ঠিক আছে, তো এটাও কিন্তু তোমার একটা ভীষণ মানে এই 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 জায়গা থেকে প্রচুর প্রবলেম আসে আর কি, যেগুলো তুমি করতে পারো। আর এছাড়াও বইয়ে আমাদের আরো ডিটেলে কিছু জিনিসপত্র বলা আছে, তোমাদের বিএসসি স্ট্যান্ডার্ডে অতটা না জানলেও চলবে। তাহলে মোটামুটিভাবে যে বিভিন্ন যে কনসিকুয়েন্সেস অফ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, তার মধ্যে দেখো আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না, সেরকম একটা পার্টিকুলার প্রবলেম করেছিলাম। আজকে আরো কয়েকটা কনসিকুয়েন্সেস বললাম। তার মধ্যে প্রথম কনসিকুয়েন্স যেটা বললাম সেটা যে কনসেপ্ট অফ রেস্ট, যেটা সেটা থাকে না তোমার এর জন্য, কোনো একটা কোয়ান্টাম পার্টিকেলের জন্য রেস্ট বলে কিছু হয় না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার যে ফেজ বেস ট্র্যাজেক্টরি যে ব্যাপারটা, ফেজ বেস ট্র্যাজেক্টরির কথা বললাম, হ্যাঁ, যেটা ক্লাসিক্যাল পার্টিকেলের ক্ষেত্রে ওয়েল ডিফাইন্ড ফেজ বেস ট্র্যাজেক্টরি থাকে, কিন্তু কোয়ান্টাম পার্টিকেলের ক্ষেত্রে কোনো ওয়েল ডিফাইন্ড ফেজ বেস ট্র্যাজেক্টরি থাকে না, এটা। তারপরে যেটা আমি বললাম সেটা হচ্ছে 0 পয়েন্ট এনার্জি। তা 0 পয়েন্ট এনার্জি জিনিসটা কি সেটাকে বলে কতগুলো সিস্টেমের ক্ষেত্রে 0 পয়েন্ট এনার্জিটা মানে নন জিরো হচ্ছে ডিউ টু হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, সেটা দেখেছি। তাহলে এবারে উল্টো দিকে আবার 0 পয়েন্ট এনার্জি জিরো হওয়া মানেই যে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ভায়োলেটেড হয়ে যাবে সেরকম নয়। সেরকমও কয়েকটা এক্সাম্পল আমরা এখানে বলেছি। আর তারপরে হচ্ছে তুমি জাস্ট ন্যাচারাল ব্রডেনিং বা উইথ নিয়ে কিছু কথাবার্তা বলবে। তাহলে তোমাদের স্ট্যান্ডার্ডে যেটা, তাতে এইটুকু জানলেই চলবে। এবার যারা খুব ইন্টারেস্টেড তারা বইয়ে আরো এই মানে 0 পয়েন্ট এনার্জি রিলেটেড আরেকটু কিছু ডিটেল ডিসকাশনের জায়গাটাকে আছে আর কি, সেইগুলো তোমরা লাইন বাই লাইন একটুখানি পড়তে পারো। আমি এই পর্যন্ত আনসার্টেনটি প্রিন্সিপাল আমি এই পর্যন্তই বলছি। তোমাদের কোশ্চেন টোশ্চেন তো বেশ সহজ সহজ হচ্ছে। এবারে আমাদের যে বইটা লেখা আছে সেটা তো এমএসসি যারা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার তাদেরকেও মাথায় রেখে করা হয়েছে। সেখানে আনসার্টেনটি প্রিন্সিপাল নিয়ে আরো কিছু কথাবার্তা আমি হয়তো বলে রেখেছি। তুমি এবার 10 ইয়ার্স ঘাটাঘাটি করবে, করে দেখবে যে মানে মানে আমি যেগুলো পড়ালাম আগের ক্লাস এবং এই ক্লাসে তার বাইরে আরো কিছু বলা হচ্ছে কিনা। এছাড়া তোমার ওই যেটাকে বলা হয় আরেকটা জিনিস আর কি, যেটা তোমার ওই জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, যেটা তোমার ওই কমিউটেশন দিয়ে বলা হয়, সেইটা আমি এই কনটেক্সটে বলছি না, কারণ এখন তো তুমি কমিউটেটর অপারেটর ইত্যাদি কিছু জানো না। যখন কমিউটেটর অপারেটর ইত্যাদি হবে, অপারেটর অ্যালজেব্রা করতে যেখানে করতে করতে সেখানে আমি একবার বলে দেবো যে তোমার জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, যেটা হচ্ছে সিগমা এ সিগমা বি গ্রেটার ইকুয়াল টু এ বি কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু ডিভাইডেড বাই টোয়াইস আই, এই যে পার্টিকুলার জায়গাটা, সেটা এখন কমিউটেটর অপারেটর ইত্যাদি কিছু হয় না বলে এখন ওটা তুমি ফিল করতে পারবে না, সেখানে ওটা এখন বললাম না। ওটা আমি পরে যখন
বেশ কিছুটা মেকানিক্স তোমাদের শেখা হয়ে যাবে, সেটা আমরা তখন আমরা এটা বলে নেব। তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। তাহলে আমাদের এই সকল যেটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা সেটা আমাদের হয়ে গেল। তার মানে আমাদের কি হলো দেখো, যে কোয়ান্টাম মেকানিক্স আমি কতগুলো পার্টে ভাগ করে পড়বো বলেছিলাম, তা থেকে এটা প্রথমে যেটা এই যে হিস্টোরিক্যাল ডেভেলপমেন্টটা এইটা তুমি সিলেবাস ভালো করে দেখবে, সেটা হচ্ছে কমপ্লিটেড, এটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এবারে নেক্সট ক্লাসে আমরা কতগুলো যে করব, নেক্সট ক্লাসগুলোতে আর কি, সিরিজ অফ ক্লাসে আমরা যেটা করব যে এই পস্তুলেটস অফ কোয়ান্টাম মেকানিক্স, সেটাকে করতে গিয়ে তোমাকে এই যে ওয়েভ ফাংশন অ্যান্ড ইটস প্রপার্টিজ সেটাতে আলোচনা করতে হবে। তারপরে তোমার অপারেটর, কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরস আছে, অপারেটরস এগুলোকে নিয়ে কথাবার্তা বলতে হবে। সেই অপারেটরস নিয়ে কথাবার্তা বলতে বললে তোমার লিনিয়ার অপারেটর এগুলিকে নিয়ে আলোচনা করা, হারমিশন অপারেটর এগুলিকে নিয়ে আলোচনা করা, হারমিশন অপারেটর নিয়ে আলোচনা করা, কমিউটেশন রিলেশন, এক্সেট্রা এগুলো নিয়ে কথাবার্তা বলা। তার মানে নেক্সট হচ্ছে এইটাকে করতে হবে। এটা বেশ কিছুটা সময় লাগবে। এটাও তোমার ওখানে যেমন 8টার মতো ক্লাস লাগবে, এখানেও তোমার 8টার মতো ক্লাস লাগবে, যেখানে তোমার এই 5টা পস্টুলেট বলা এবং সেইখান থেকে বিভিন্ন যে অপারেটর, অ্যালজেব্রা ট্যালজেব্রা তোমাদের স্ট্যান্ডার্ডে অন্ততপক্ষে কানাস্টের ক্লাস আমাদের দিতে হবে আর কি। নেক্সট আমরা ওই শোরিঞ্জার ইকুয়েশনের কনস্ট্রাকশন কেমন করে হচ্ছে সেটাকে বলে তোমার ওয়েভ ফাংশন, তার কিছু প্রপার্টি সেই সব নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আজকে আমরা এই পর্যন্তই রাখছি। এন্ড অফ লেকচার 8। ঠিক আছে। মানে আমি মানে যেগুলো করাচ্ছি সেইগুলো তুমি ভালো করে করবে, তারপরে বইটাকে ফলো করবে। হ্যাঁ, আমি কিছু কিছু জিনিস ইন্টারন্যাশনালি বইয়ে আছে আমি বলছি না, কারণ অত কিছু বললে তোমার পক্ষে ব্যাপারটা খুব চাপ হয়ে যাবে। হ্যাঁ, এবং ওইখান থেকে তোমার ওটা তো এমএসসিতেও তোমাকে একই জিনিস আবার একটুখানি পড়তে হবে, তার জন্য একটু একটু বাদ রাখা হচ্ছে। তুমি এবার 10 ইয়ার্স করো, কলেজের টেস্ট পরীক্ষা টরীক্ষা হচ্ছে বা বিভিন্ন যখন টেস্ট ফেস্ট হবে, জ্যামের কোশ্চেন দেখবে, তুমি যা বলছি এর মধ্যে থেকে তুমি সব করতে পারছো। ঠিক আছে। এটা মানে আমি যা জানি সবই পড়িয়ে দিলাম, তাতে মানুষের একটু চাপ হয়। পার্টিকুলার কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে মানে বইয়ে যা আছে সবটাই কিন্তু তোমার সিলেবাসে নেই, বা ততটা বিএসসির ছেলে জানবে ততটা কেউ এক্সপেক্টও করে না। ঠিক আছে, সেটাকে একটু মাথায় দেখবে। কি হচ্ছে এটা? এক মিনিট। হ্যালো। তোমাদের দেখতে কোনো অসুবিধা হয়নি তো? না স্যার।